প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। শব্দে থমকে গেছে চারপাশ। নিস্তব্ধ পরিবেশে কোনো পোকামাকড়ও আওয়াজের সাহস পাচ্ছে না বোধ হয়। বিয়ে বাড়িতে এমন বিদঘুটে কাণ্ড কেউই বোধ হয় আশা করে না। আশা করার কথাও নয়। বিয়ে বাড়িতে বরং বাজি ফোটার শব্দ শোনা যেতে পারে, বাচ্চাদের হই হুল্লোড় শোনা যাওয়ার কথা, কিন্তু গুলির আওয়াজ তো কারো ভাবনাতেও আসতে পারে না। কিন্তু সবার মাঝে আতঙ্ক থাকলেও মুখোমুখি দাঁড়িয়ে থাকা দুজন তরুণ তরুণীর মুখে নেই কোনো আতঙ্কের ছাপ। কেউ কোনো কথা বলছে না, হয়তো হাজারো কথা জমে আছে, কিন্তু এই মুহূর্তে কারো মুখ থেকে রও কাটছে না। শুধু একে অপরের দৃষ্টি বদল করছে। আশেপাশের কারো দিকে খেয়াল আছে নাকি তা নিয়ে সন্দেহ করার দুঃসাহস নয়, বরং সন্দেহ করাটাই হলো আবশ্যক। এসএসসি পরীক্ষার পরপরই যে বিয়ের পিড়িতে বসতে হবে তা কখনো ভাবতেই পারেনি পরি। ঘুম থেকে জেগে উঠে এখনো ঠিক মতো আনমোড়া ভাঙেনি। ঠিক তখনই তার মা এসে বললেন, পরি, আজ সন্ধ্যাতে তোর বিয়ে, দুপুরে বের হব, রেডি হয়ে থাকিস। এই বলেই চলে গেলেন। পরি তার মায়ের কথা ঠিক মতো বুঝে উঠতে পারেনি। কি বলে গেল তার মা? বিয়ে? কার বিয়ে? মাথাটা ঝিম মেরে গেল। আনমোড়া ভেঙে পরি বাথরুমে ফ্রেশ হতে চলে গেল। সকাল সকালে মাথাটা প্রচন্ড ব্যথা করছে। চুলগুলো ঠিকঠাক করে পরি নাস্তা করতে চলে গেল। টেবিলে বসা মাত্রই পরির বাবা বললেন, পরিমা, তোকে কিন্তু শ্বশুর বাড়িতে ভালো হয়ে চলতে হবে, কখনো কোনো কটূক্তি করবি না। ওরা যতই নিজের লোক হোক না কেন, শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়িই হয়। পরি এক টুকরো খাবার মুখে দিয়েছে মাত্র, সে তার বাবার কথার মানেও বুঝে উঠতে পারল না। কি হলো তার? আজ সব কেন ঘোলাটে লাগছে? চেনা সবকিছু কেন মনে হচ্ছে অচেনা? এ কি কোনো দুঃস্বপ্ন নাকি মনের বিরক্তিকর দুশ্চিন্তা? পরি কোনো কথাই মেলাতে পারল না। আর আব্বু কি সব বলছে? এখানে শ্বশুর বাড়ি, নিজের লোক, এগুলোই বা আসলো কোথা থেকে? পরি মুখের খাবারটুকু গিলে নিয়ে বলল, আব্বু, তোমার কথা আমি বুঝতে পারলাম না। শ্বশুর বাড়ির নিজের লোক? কি বলছো তুমি? কি সব বলছো তুমি? বাবা। পরির বাবা মেয়ের মাথায় হাত রেখে স্ত্রীর কণ্ঠে বললেন, মা, আজকে তোর বিয়ে, শ্বশুর বাড়ি তো যেতেই হবে। পরির মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। কি সব বলছে তার বাবা? বিয়ে? ওকে তো আগে বলা হয়নি। ও তো জানে বিয়ের আগে ছেলে মেয়েদের দেখা সাক্ষাৎ করানো হয়, তাছাড়া মতামত নেওয়া হয়। আর যাই হোক, একটিবার তো চোখের দেখা বা নাম তো বলা হয়। কিন্তু এ কি বলছে ওর বাবা? নিশ্চয়ই মজা করছেন। পরি নিজেকে সামলে বলল, তুমি মজা করছো তাই না? এইভাবে কারো বিয়ে হয় নাকি? আর তাছাড়া সে ছোট থেকে আমার স্বপ্ন ডাক্তার হওয়া। তোমরা তো সবসময় বলতে, মা তুই ডাক্তার না হওয়া অব্দি তোকে বিয়ে দেব না। তাহলে আপু প্লিজ মজা করো না, এসব আমার ভালো লাগে না। এই মুহূর্তে পরির বড্ড বাজে অনুভূতি হচ্ছে। এইসব কি ধরনের মজা? তাই সে খাবার না খেয়ে উঠে গেল। মাথাটা ব্যথা করছে, তাই একটা মাথা ব্যথার ট্যাবলেট খেয়ে নিল। ফোনে ঢুকে ফেসবুক লগ ইন করলো। আজ বহুদিন পরে ফেসবুকে অ্যাক্টিভ হলো। কতদিন হয়ে গেছে ফেসবুকে ঢোকা হয় না তার। ভার্চুয়াল জগৎ তার কাছে বিষাক্ততা মনে হয়, কিন্তু এক সময় এই ভার্চুয়াল জগতে অ্যাক্টিভ থাকার জন্য পাগল হতো সে। লগ ইন করতেই ফোনের স্ক্রিনে ভেসে উঠলো হাজারো মেসেজ। বিন্দুমাত্র ইচ্ছে নেই এই মেসেজ দেখার। কার মেসেজ দেখবে সে? কেউ কি আছে তার? সার্চ বক্সে একটা নাম টাইপ করলো সে। কারো প্রোফাইল চোখের সামনে আসতেই মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। প্রোফাইল পিকটা একটিবার দেখে পড়ি ফেসবুক থেকে বের হয়ে গেল আর আইডি লগ আউট করে দিল। কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখলো। নিঃশ্বাস ভারী হয়ে গেছে তার। আজকাল বড্ড সমস্যা হচ্ছে নিঃশ্বাস নিতে। প্রতিটা মুহূর্ত বিষাক্ততা বিরাজ করে। দরজায় মায়ের নখ পেয়ে পরি উঠে গিয়ে দরজা খুলে দিল। পরির মা হাতে করে নিয়ে এসেছেন এক গাদা জিনিসপত্র। তা দেখে পরির চোখ জোড়া থমকে গেল। বেনারসি শাড়ি, জুয়েলারি, তার মানে কি সত্যি তার বিয়ে? এইসব ভাবতে ভাবতে পরির পাগল প্রায় অবস্থা। পরির মা বিছানায় জিনিসগুলো রেখে বললেন, দেখে নে সবকিছু ঠিকঠাক আছে নাকি। পরি ঠায় দাঁড়িয়ে আছে। মায়ের কথা তার কানে অবধি পৌঁছলো না। মেয়েকে এইভাবে থমকে দাঁড়িয়ে থাকতে দেখে মিসেস রাহেলা পরীকে হালকা করে ধাক্কা দিল। পরির ধ্যান ভাঙতেই পরির মায়ের দিকে ছলছল চোখে তাকালো। মেয়ের চোখে পানি দেখে মিসেস রাহেলা ভ্রু কুঁচকালেন। পরি তার মায়ের দুহাত ধরে বলল, আম্মু হঠাৎ কেন করছো এমন? মিসেস রাহেলা পরির দুহাত ছাড়িয়ে বললেন, দেখ মা, বড় হয়েছিস, বিয়ে তো দিতেই হবে।
আজ প্রান্ত দেখতে শুনতে তো খারাপ নয়। তাছাড়া তোর দাদুর নাকি খুব ইচ্ছে ছিল তোর আব্বুর মেয়ে হলে প্রান্তর সাথে বিয়ে দিবেন। বৃদ্ধ মানুষের ইচ্ছে ফেলতে নেই মা, তাহলে অকল্যাণ হয়। প্রান্ত নামটা শুনে পরি চমকে উঠল। প্রান্ত তো তার ফুফাতো ভাইয়ের নাম। ছেলেটা অত্যন্ত বাজে প্রকৃতির, দেখতে বাজে না হলেও চরিত্র ঠিক নেই। মদ গাঁজা মেয়ে সবকিছুতেই ডুবে থাকে। এইটা তার পরিবারের কেউ জানে না হয়তো, কিন্তু একদিন পরি সব দেখে ফেলে। পরি রিক্সা দিয়ে কলেজ যাচ্ছিল, হঠাৎ করেই দেখতে পায় তার বান্ধবী সেনান কারোর সঙ্গে খুব ঘনিষ্ঠ ভাবে হেঁটে যাচ্ছে। সেনানকে পিছু করতে সে রিক্সা থেকে নেমে যায়। বেশ কিছুক্ষণ পিছু নিয়ে দেখতে পায় সেনান ছেলেটার সাথে নিষিদ্ধ পোল দিতে যাচ্ছে। বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে, কিন্তু এই ছেলেটাকে। হঠাৎ করে ছেলেটা আর সেনান থেমে যায় কারোর সাথে কথা বলার জন্য। ছেলেটা পেছনে ঘুরে থাকায় পরি দেখতে পায় না সেনানের সাথে। ছেলেটা আর সেনান থেমে যায় কারোর সাথে কথা বলার জন্য। ছেলেটা পেছনে ঘুরে থাকায় পরি দেখতে পায় না সিনানের সাথে কে ছেলেটা। ছেলেটা কিছুক্ষণ ওই লোকটার সাথে কথা বলে তারপর টাকা দেয়, আর লোকটা কাঁধে রাখা ব্যাগ থেকে বের করে দেয় এক বোতল মদ। পরি সমস্তটাই আড়াল থেকে দেখে নেয়। হঠাৎ করে ছেলেটা যখন পেছনে ফিরে তখন পরির নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম, কারণ এ আর কেউ নয়, তার ফুফাতো ভাই প্রান্ত। আজ সে প্রান্তর সাথেই নাকি তার বিয়ে। এই কথাটা পরি কিছুতেই মাথাতে ঢোকাতে পারছে না। আর তাছাড়া এমন কি বোঝা হয়ে গেল সে, যার কারণে এত তাড়াতাড়ি বিয়ে পিড়িতে বসতে হবে তাকে। পরি নির্বাক হয়ে তাকিয়ে রইল। যে আম্মু তার জীবনের প্রতিটা মুহূর্তকে সাজিয়ে দিত, আজ সেই আম্মু তার জীবনের ভয়ঙ্কর রূপে সাজসজ্জা নিয়ে এসেছে। পরি তার মায়ের কাছে নত হয়ে বসল। পরির মা মেয়েকে এইভাবে বসতে দেখতে খানিকটা চমকে গেল। পরীকে উঠিয়ে বললেন, পরি, তোর কি কারোর সাথে কোনো সম্পর্ক আছে? সম্পর্ক শব্দটা পরির শরীরকে নাড়িয়ে দিল। সম্পর্ক? কাউকে এক বাক্যে ভালোবাসাকে কি কোনো সম্পর্ক বলা যায়? নাকি নিজের ভালোবাসাটা না বলতে পারাকে সম্পর্ক বলা যায়? পরি কিছু বলতে পারে না। এই প্রশ্নের জবাব আদৌ কি আছে তার কাছে? পরির চোখ দিয়ে পরির চোখ বেয়ে অনর্গল পানি ঝরছে। মিসেস রাহেলা মেয়ের মাথাতে হাত দিয়ে বললেন, হলে কি সমস্যা মা? প্রান্তকে বিয়ে কেন করতে চাচ্ছিস না? প্লিজ আম্মু, আমি বিয়ে করব না। প্লিজ আম্মু, প্লিজ। পরি কিছু বলতে পারল না, কারণ পরির কথা এই মুহূর্তে কেউ বিশ্বাস করবে না। পরি অঝোর ধারায় কাঁদতে কাঁদতে বলল। পরির মা কিছু বললেন না, শুধু ভেতর থেকে দীর্ঘশ্বাস ফেললেন। তার তো এক চিন্তা বৃদ্ধ মানুষের ইচ্ছে ফেললে তার সংসারে না অমঙ্গল হয়ে যায়। আর তাছাড়া মেয়েকে আপনজনের কাছে বিয়ে দেওয়া মানে চাঁদ হাতে পাওয়া। কখনো কোনো সমস্যা হবে না, তাহলে কেন পরি বিয়ে করতে যাচ্ছে না? না করার কোনো কারণও তো দেখাতে পারল না। মেয়ের দিকে এক পলক তাকিয়ে চলে গেলেন মিসেস রাহেলা। পরি মায়ের যাওয়ার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইল, তারপরে হাও মাও করে কাঁদতে লাগলো। এই কেমন লীলা খেলা হচ্ছে তার সাথে? বারবার কেন জীবন তাকে হারিয়ে দেয়? প্রকৃতির কাছে কি অন্যায় করেছে সে, যার দরুন বারংবার মৃত্যু যন্ত্রণা দেওয়া হচ্ছে তাকে? সহ্য হচ্ছে না তার। ঘরের সমস্ত জিনিস ছুঁড়ে ফেলে দিল সে। মনে হচ্ছে কোনো এক মরণ খেলায় মেতে উঠেছে সে। হাতের বেশ কয়েক জায়গায় খানিকটা কেটে গেল তার, কিন্তু এই ব্যথাটাকে ব্যথা মনে হচ্ছে না তার। মনের আঘাতটা যে বড্ড বেশি। আজ পরি নিজেও অবাক হয়ে হাতের লাল রক্তের দিকে তাকিয়ে আছে। ডাক্তার হওয়ার ইচ্ছে থাকলেও পরি কোনো কালেই নিজের রক্ত সহ্য করতে পারতো না। একটু ব্যথা পেলেই পুরো বাড়ি মাথায় তুলে নিত। আর আজ এত রক্ত তাকে বিন্দু মাত্র হেলাতে পারছে না। মিসেস রাহেলা একটু আগে এসে জোর করে শাওয়ারে পাঠিয়েছেন পরীকে। কোনো মতে গোসল সেরে পরি বেডে হেলান দিয়ে হাঁটুতে মাথা গুছিয়ে দিয়েছে। তার পৃথিবী কোথাও গিয়ে স্তব্ধ হয়ে গেছে। কোনো একজনকে খুব করে মনে পড়ছে তার, কিন্তু হাজারো ইচ্ছেরা সব চাপা পড়ে গেছে কোনো এক কিন্তুর মাঝে। কেন এতটা দূরত্ব সৃষ্টি করেছিল সে? ভালোবাসার কথাটাও তাকে বলা হয়নি। একজন পরিচিত মানুষ হয়েও কি কথা বলতে পারতো না সে? কেন 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 এমন হতো তার সাথে? পরি দরজা দিয়ে কারো রুমে ঢোকার শব্দ পেয়ে চোখ মুছে নিল। সে আর কাঁদবে না। কিছুক্ষণ পরে তার পুরো পৃথিবী তো কান্নাতে মরে যাবে। এখন না হয় নাই কাঁদলো সে। হাঁটু থেকে মাথা উঠিয়ে দেখলো মিসেস রাহেলা এসেছেন, আর হাতে রয়েছে মেডিকেল বক্স। মিসেস রাহেলা বেডে বসতেই পরি নিজেকে সামলে নিয়ে বলল, এসবের কোনো দরকার ছিল না আম্মু। মিসেস রাহেলা মেয়ের হাতে ব্যান্ডেজ বাঁধতে বাঁধতে বললেন, তা বললে কি করে হয়? কতটা কেটে গেছে, তার উপরে ওইসব ভারী জামা কাপড়ও তো পরতে হবে। মায়ের কথাতে তাচ্ছিল্যর হাসি হাসলো পরি, যার কথার কোনো মূল্য পাচ্ছে না।
তার সামান্য ব্যথার মতো দেখানোটা আইওয়াজ ছাড়া কিছুই নয়। ব্যান্ডেজ করা হয়ে গেলে মিসেস রাহেলা মেয়ের কপালে চুমুক দিয়ে উঠে গেলেন। ঢাকা থেকে 20 কিলোমিটার দূরে পরিদের গ্রামের বাসা। কিছুক্ষণ হলো তারা এসেছে। পরীকে একটা রুমে বসিয়ে দেওয়া হলো। বড্ড চেনা রুমটাও আজ অচেনা মনে হচ্ছে। কিছুক্ষণ পরেই বিউটিশিয়ান এসে পড়ল। বড় ফুপি এসে পরীর মাথায় হাত বুলিয়ে বললেন। পরী নিছকে হাসলো। এই হাসির মানে বিউটিশিয়ান লাল বেনারসিটা হাতে নিয়ে এগিয়ে আসতেই পরী আটকে উঠল। চোখ থেকে অঝোর ধারায় বর্ষণ নেমে গেল। এই লাল বেনারসি পরেই তো একজনের বউ হওয়ার স্বপ্ন বুনেছিল সে। কত শত রঙিন সেই স্বপ্ন, নেই কোনো ঝঞ্ঝাট, আছে শুধু শান্তি। কিন্তু আজ এই লাল বেনারসি পরেই সে অন্যের জন্য বউ সাজবে। না না, এটা ওর দ্বারা সম্ভব না, কিছুতেই পারবে না, এটা কোনোভাবেই না। পরীকে আটকে উঠতে দেখে মিসেস রাহেলা বললেন। কি হয়েছে, এমন করছিস কেন? পরী ডান হাত দিয়ে চোখের পানি মুছে বলল। আমি বেনারসি পরতে পারবো। পরীর মা চোখ ছোট করে বললেন। পরী চিৎকার করে বলল। আমি পারবো না এই শাড়ি পরতে, কিছুতেই পারবো না। পরীর বড় ফুপি মিসেস সুলতানা ব্যাপার সুবিধার না বুঝে বুদ্ধি কাটিয়ে বললেন। মিসেস রাহেলা ভাবলেন এখন ভনিতা করলে হিতের বিপরীত, তার থেকে ভালো বিয়েটা হয়ে যায়, কখন না অভিশাপ লেগে যায়। মিসেস রাহেলা শাড়ি দেওয়াতে পরীর বড় ফুপি টকটকে জাম রঙের একটা গর্জিয়াস 3 পিস দিলেন। বোধহয় আগেই আনিয়েছিলেন। বিউটিশিয়ানরা পরীকে 3 পিসের সাথে ম্যাচিং করে সাজিয়ে দিল। পরী এমন ভাবে বসে আছে মনে হচ্ছে এ কোনো পুতুলকে সাজানো হয়েছে। দেহে বোধহয় প্রাণ নেই। এ কেমন মানব শরীর। পরীকে সাজিয়ে বিউটিশিয়ানরাই চমকে গেল। হালকা সাজিয়ে এতটা মারাত্মক লাগছে পরীকে, মনে হচ্ছে সত্যি কোনো অপসরে নেমে এসেছে। এত সুন্দরের মাঝেও পরী নামটা সার্থকতা পেল না, শুধুমাত্র মুখের কোণে একটু হাসির অভাবে। পরীর সৌন্দর্যকে মনে হচ্ছে প্রাণহীন। বিউটিশিয়ানরা সাজিয়ে চলে যেতেই পরী একটুকু হাম বের করলো, যার মাঝে ইংরেজি অক্ষরে ছোট ছোট করে লেখা ছিল। কিছুক্ষণ আগে পরীকে অনুষ্ঠান মঞ্চে বসানো হয়েছে। কাজী সাহেব দোয়া পড়ে বিয়ের কার্যক্রম শুরু করে দিয়েছেন। পরীর ভাবনাতে শুধু একটি মানুষই বিভোর হয়ে আছেন। ইস, আজ যদি তার সাথে বিয়ে হতো পরীর, তাহলে কি খুব ক্ষতি হয়ে যেত। কিন্তু ভাগ্য যে পরীকে কোন দিকে নিয়ে যাচ্ছে তা বোঝে নেই। কাজী সাহেব যখন পরীকে কবুল বলতে বললেন, ঠিক সেই সময়ই গুলির শব্দ পাওয়া গেল। আতঙ্কে সবাই আটকে উঠল, হই হুল্লোড় পড়ে গেল। আবার গুলির শব্দ হতেই সবাই থমকে গেল। স্টেজের গেট দিয়ে কালো পোশাকধারী প্রায় 20 জন বন্দুক হাতে ভেতরে ঢুকছে। ভয়ে জড়সড় হয়ে গেছে সবাই। পরীর যেন এতে কোনো হেলদোল নেই, সে তো মজে আছে তার ভাবনাতে। কালো পোশাকধারী লোকদের মাঝ থেকে উঠে এলো এক সুদর্শন তরুণ। সাদা রঙের শার্টের সাথে ক্রেপ কালারের ব্লেজার। কি স্নিগ্ধ রূপ তার, অনেক নায়ককেই হার মানাতে সক্ষম সে। এই আতঙ্কের মাঝেও তরুণীরা ছেলেটিকে দেখতে মিস করলো না, কিন্তু আটকে উঠলো তখনই যখন ছেলেটার হাতে বন্দুক দেখলো। হঠাৎ করে ছেলেটা স্টেজে উঠে গেল আর পরীর পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। চারপাশের লোকজনের কৌতূহল সীমা নেই। অফুরন্ত কৌতূহল নিয়ে সবাই তাকিয়ে আছে, কিন্তু এই মুহূর্তে কেউ কোনো কথা বলতে পারছে না। তাই চোখ দিয়ে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর পরে ধ্যান কাটে। পরী সামনের দিকে তাকাতেই চমকে ওঠে। তার সামনে হাঁটু গেড়ে কেউ একজন বসে আছে। মুখ দেখার জন্য হালকা ঝুঁকতেই পরীর সমস্ত শরীর কাঁপনে গিয়ে ওঠে। নীল, না না, ও কি করে আসবে? আর কেনই বা আসবেন? নিশ্চয়ই পরী কোনো স্বপ্ন দেখছে। কিন্তু এই মুহূর্তে খুব করে চাইছে সে স্বপ্নটা যেন শেষ না হয়ে যায়। পরী এক দৃষ্টিতে নীলের দিকে চেয়ে থাকে। যখনই মনে পড়ে আজ অন্য জনের সাথে তার বিয়ে হয়ে যাবে, তখনই পরী জ্ঞান শূন্য হয়ে পড়ে। নীল দু হাতে আঁকড়ে ধরে পরীকে। না চাইতেও নীলের চোখে পানি জমে আসে। আজ তার জন্যই মেয়েটার এই অবস্থা, শুধুমাত্র তার জন্য। কি করে পারলো সে মেয়েটিকে এত কষ্ট দিতে? যাকে নিজের জীবনের সবটুকু দিয়ে ভালোবেসে গেল, নিজের অজান্তেই তাকে কষ্ট দিয়ে দিল। নীলপুরের মাথাতে নিজের থুতনি থেকে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। মনে মনে প্রতিজ্ঞা করলো, আর কোনো কষ্ট পেতে দিব না তার পরীকে, কিছুতেই না, কোনোভাবেই না। চোখে পানির ছেটাতেই জ্ঞান ফিরল পরী। চোখ খুলেই আবিষ্কার করলো কারো বুকে। কোনো মতে উঠে দাঁড়াতেই সামনের মানুষটার দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল তার পৃথিবী। নীল দাঁড়িয়ে আছে তার সামনে। এটা মিথ্যে নয় তাহলে। এক দৃষ্টিতে চেয়ে আছে পরী। নীলও তাই। দুজনের ইচ্ছে হচ্ছে হাজারো কথা বলতে,
কিন্তু এক অদৃশ্য দেয়াল কথা বলতে বাধা দিচ্ছে। কতক্ষণ তারা এইভাবেই দাঁড়িয়ে রইল তা জানা নেই। একজন ছেলে এসে নীলের কাঁধে হাত রেখে বলল, নীল, 9টা বেজে গেছে। এখন এভাবে দাঁড়িয়ে থাকার সময় নয়, তাড়াতাড়ি কাজ সারতে হবে। ছেলেটার কথায় নীলের ধ্যান আসলো। চোখের পানি আড়াল করে বলল, ইয়া অনিক, তুই সমস্ত কিছুর ব্যবস্থা কর। অরিক হালকা হেসে চলে গেল। পরি এখনো সেভাবেই তাকিয়ে আছে। নীল পরীর কাছে এসে কাপা কাপা হাত দিয়ে পরীর দুগাল স্পর্শ করলো। নীলের ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে পরীর শরীর জেগে বসলো। পরি ছলো ছলো চোখে নীলের দিকে তাকিয়ে বলল। নীল, আপনি? নীল মলিন হেসে বলল, হ্যাঁ আমি পড়ি। নীলের মুখে পরিণামটা শুনে চমকে উঠলো। কত বছর পর আজ তার মুখ থেকে পরিণামটা শুনতে পেল। নীলের পরি বলে ডাকটা বারবার কানে বেজে চলছে। মনে হচ্ছে কেউ একদিন ছেড়ে দিয়েছে। নীল পরির গালে হাত রেখেই বলল, এই মুহূর্তে তোমায় আমি বিয়ে করব পড়ি। তোমার মতামতের প্রয়োজন নেই আমার কাছে। তুমি যদি বলো আমায় বিয়ে করবে না, তবু আমি তোমায় এই মুহূর্তেই বিয়ে করব। পরি বিয়ে কথাটা শুনে স্থির হয়ে গেল। বিয়ে? নীল তাকে বিয়ে করবে? সমস্ত ঘটনায় আশেপাশে সবাই নীরব দর্শকের মতো দেখে যাচ্ছিল। নীল কিছু একটা ভেবে পরীকে দুটো বিউটিশিয়ান দিয়ে রুমে পাঠালো। পরীর বাবা আফজাল সাহেব চেঁচিয়ে বললেন, কি হচ্ছে কি এসব? নীল আফজাল সাহেবের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। তারপর কাউকে চোখ দিয়ে কিছু ইশারা করতেই দুটো লোক এসে আফজাল সাহেবকে সরিয়ে নিল। ভাইকে সরিয়ে দেওয়ায় সুলতানা বেগম হুমড়ি খেয়ে পড়ল। সে চেঁচিয়ে বলল। সুলতানা বেগমের কথায় নীল উচ্চ শব্দে হেসে উঠল। এই মুহূর্তে সুলতানা বেগমের মনে হচ্ছে সে পৃথিবীর সব থেকে বড় চোখ শুনিয়েছে। নীলকে এমন ভাবে হাসতে দেখে সুলতানা বেগম ভ্রু কুঁচকালেন। নীল হাসি থামিয়ে সুলতানা বেগমের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর বাঁকা হেসে বললেন, ফুপি শাশুড়ি যে খুব তেজ দেখছি। তা ফুপি আম্মা, খুব বেশি লাগলো বুঝি? সমস্ত প্ল্যান ভণ্ডল হয়ে গেল নাকি? নীলের কথাতে সুলতানা বেগম ঘাবড়ে গেলেন। কোন রকম নিজেকে সামলে বললেন। নীল কোমরে হাত গুজে বলল, अभी तो पिक्चर और भी बाकी है। বড্ড ধরিবাজ আপনি। ফুপি আম্মা, নিজের চালাকি বন্ধ করুন। আর কত দিন চালাকি করবেন? এবার তো নিজেকে সামলান। এত কালেও তো কিচ্ছুটি করে উঠতে পারলেন না, আর আজ এত সুন্দর প্ল্যান করে নিলেন। বাহ ফুপি শাশুড়ি আম্মা, বলতে হবে আপনার ধৈর্য আছে, না হলে এতদিন খেটে খুঁটে সুন্দর প্ল্যানটা করতে পারতেন না। কিন্তু জানেন তো পৃথিবীটা গোল, তো আপনি যেই প্ল্যানই করুন না কেন শেষমেশ হয়ে যায় গোল্লা। আর বলা বাহুল্য, মানুষ হাত করার জন্য আপনি বেস্ট। কত সুন্দর ভুলিয়ে ভালিয়ে ভাই আর ভাইয়ের বউকে হাত করে নিয়েছেন। কি ট্রিকটাই না ইউজ করেছেন। মৃত মানুষের নামে জলজ্যান্ত মিথ্যে বানিয়ে নিয়েছেন, তা ও সেই ব্যক্তিটা নিজের মা। বাহ ফুপি শাশুড়ি আম্মা, বাহ। এই বলেই হাত দিয়ে তালি বাজাতে শুরু করলো নীল। তারপর আবার বলল, বলতেই হয় আপনার এলেম আছে বটে। 2 কাল গিয়ে 3 কালে ঠেকেছেন, কিন্তু মাথার মধ্যে বদ বুদ্ধিগুলো এখনো ঘোরাঘুরি করছে। আজ আছেন তো কাল নেই, তারপরও বদ বুদ্ধিগুলো গেল না। নীলের কথাতে মিসেস সুলতানা বেশ ভয় পেয়ে যান। তার খেলার কিছুটা হলেও যে নীল ধরে ফেলেছে তা নীলের কথার মাঝেই বুঝতে পারছেন উনি। নীল মিসেস সুলতানার হাতে একটা চেক ধরিয়ে দিয়ে বলল, ফুপি আম্মা, এর জন্যই তো এত রংঢং তামাশা দিয়ে দিলাম। আফসোস, আমি যথাসম্ভব গুরুজনদের সম্মান করি, না হলে আজকের এই মুহূর্তে আপনি মুখ দেখানোর সুযোগ পেতেন না। মিসেস সুলতানা চুপসে গেলেন, কারণ এই মুহূর্তে কিছু বলা মানেই নিজের পায়ে নিজে কুড়ুল মারা। সুলতানা বেগম চুপচাপ সমস্তটা দেখতে লাগলেন। আশেপাশে সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করছে, কারণ তারা কিছু বললেই না তাদের উপর গুলি চলে। এই বাড়িতে এমন পরিস্থিতির শিকার কেউই হয়নি বোধহয়। পরীকে আনা হলো। পরীর সমস্তটা এখন নীরব দর্শকের মতো দেখে যাচ্ছে। বললে ভুল হবে, ও যে নিজের মধ্যেই নেই, শুধু মাথায় ঘুরপাক খাচ্ছে। নীল এসেছেন। বিয়ের কার্যক্রম শুরু হলো। কিছুক্ষণ পর পরীর মা বাবাকেও আনা হলো। পরীর বাবা মা চেঁচামেচি শুরু করে দিয়েছেন। পরীর বাবা রেগে নীলকে বললেন, এই ছেলে, আমার মেয়েকে ছাড়ো। কি হচ্ছে এসব? আর তুমি বা কে? তোমাকে আমি পুলিশে দেব।
এখনই পুলিশকে কল ইনফর্ম করছি। নীল বাঁকা হেসে বলল, শ্বশুর মশাই কাম ডাউন, পুলিশকে ইনফর্ম করে কোনো লাভই হবে না। পরীর বাবা আফজাল হোসেন চেঁচিয়ে বললেন, মানেটা কি? আমি এখনই পুলিশকে ইনফর্ম করব আমার মেয়েকে জোর করে বিয়ে করা হচ্ছে, এখনই সব ছলছুতরি যাবে চলে। নীল স্টেজ থেকে লাফিয়ে নেমে পরীর বাবার সামনে আসলো। তারপর পকেট থেকে ফোন বের করে কাউকে একটা কল দিল। আফজাল হোসেন রাগ মিশ্রিত কণ্ঠে বললেন, কাকে ফোন করছো? আমার সাথে ফাজলামি করছো? নীল শান্ত সুরে বলল, আপনি তো পুলিশকে ইনফর্ম করবেন বললেন, জামাই থাকতে শ্বশুর কেন কষ্ট করবে, তাই তো হেল্প করছি। আফজাল হোসেনকে কিছু বলার সুযোগ না দিয়ে নীল আফজাল হোসেনের কানে ফোন ধরে বলল। কথা বলুন শ্বশুর মশাই। আফজাল হোসেন কিছু বলবে তার আগেই কমিশনারের আওয়াজ পেলেন, তাই কিছু বললেন না। আফজাল হোসেন জোরে বললেন, স্যার, এই লোফারটা আমার মেয়েকে জোর করে বিয়ে করছে, আপনি তাড়াতাড়ি আপনার ফোর্স পাঠান, এই রাস্কেলটাকে এখনই জেলে পুরে দিন। শ্বশুর মশাই, আপনি আপনার একমাত্র জামাইকে পুলিশে দিতে চাচ্ছেন, এটা কি ঠিক? কাফার রাস্কেল। পুলিশ কমিশনার আফজাল হোসেনকে শান্ত হতে বললেন। আফজাল হোসেন বললেন, এমন অবস্থায় কি করে শান্ত থাকবো? আপনি তাড়াতাড়ি ফোর্স পাঠান। কমিশনার দীর্ঘশ্বাস ফেলে বললেন, এবার সরি মিস্টার হোসেন, আমাদের কাছে ইনফরমেশন আছে আপনি আপনার মেয়েকে জোর করে বিয়ে দিচ্ছেন, আর তাছাড়া নীল স্যারের সামনে আমাদের ক্ষমতা নেই কিছু করার। আফজাল হোসেন চেঁচিয়ে বললেন, হোয়াট? আপনি কি বলছেন? আমি কি পাগল মনে হচ্ছে? দেশে কি কোনো আইন কানুন নেই নাকি? কমিশনার হালকা হেসে বললেন, আইন কানুন থেকেই বলছি, আপনাদের নামে যে প্রুফ আমাদের কাছে দেওয়া হয়েছে তাতে আপনার উপরই চার্জ নিতে হবে। তারপর নীল স্যার যেখানে আছেন সেখানে তো প্রশ্নই আসে না। এবার সরি মিস্টার হোসেন। আফজাল হোসেন রাগে কটমট করছেন, ফোনটা ছুঁড়ে ফেলে দিলেন, যার কারণে ফোনটা কয়েকটা টুকরো হয়ে গেল। নীল জোরে শব্দ করে হেসে বলল, বিয়ে হয়ে যাক শ্বশুর মশাই, তারপর আপনাকে 100টা ফোন এনে দিব, সেগুলো না হয় ধীরে ধীরে ভাঙবেন। আফজাল হোসেন তেরে এসে নীলের কলার ধরলেন, তারপর বললেন, আমার মেয়েকে ছাড়, না হলে খুন করে ফেলবো তোকে। নীল কলারের দিকে একবার তাকিয়ে বলল, জীবন থাকতে নয়, নিঃশ্বাস যতক্ষণ আছে পরীকে আমি ছাড়বো না। তা ওই ডাফার ইউজলেস প্রান্তর জন্য কখনোই নয়। পরী রাজি থাকলেও ছাড়তাম না, আর এখানে তো পরী রাজিই নয়। আফজাল হোসেন নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে ঠাটিয়ে চর বসিয়ে দিলেন নীলের গালে। নীলের লোকেরা তীরে আসতে লাগলেই নীল হাত দিয়ে বারণ করে, তারপর ওদের দিকে রাগী চোখে তাকিয়ে বলে, আমি বলেছি তোদের, বলেছি ওনার দিকে তেড়ে আসার সাহস কি করে হয়? ফার্দার যেন এমন না হয়, মেরে ফেলে রেখে দিব। নীলের রাগী কণ্ঠে চারপাশ স্তব্ধ হয়ে যায়। আফজাল হোসেন ঠায় দাঁড়িয়ে থাকেন, আর পরী এখনো সেভাবেই নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আশেপাশের কোনো কিছুতেই ধ্যান নেই ওর। ওকে দেখে মনে হচ্ছে স্ট্রমাতে চলে গেছে। নীল আগে থেকেই ঠিক করে রেখেছিল ধর্মমতে বিয়ে করবে না, শুধুমাত্র রেজিস্ট্রি করবে। বিয়ে না করে পরীকে তার সঙ্গে নিয়ে যেতে পারবে না এমন নয়, কিন্তু একটা অবিবাহিত মেয়েকে নিয়ে গেলে লোকে পরীর নামে কলঙ্ক ছড়িয়ে দিবে, আর নীল তা কখনোই হতে দিবে না। তাই সকলের সামনে রেজিস্ট্রি করতে আর সবার মতামত নিয়ে ধর্মমতে বিয়ে। কারণ নীল জানে পরী এখন স্ট্রমাতে আছে। নীল পরীর দিকে এক পলক তাকিয়ে নিল। কি মায়াবী মেয়েটা, কিন্তু সে কতটা কষ্ট দিয়েছে ওকে। পরীর ভালোর জন্যই তো দিয়েছে। যদি একটুও জানতো এত বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সে প্রথম দিনই পরীকে বুকের ভেতর আগলে রাখত, কখনোই দূরে সরিয়ে রাখতো না। নীল মলিন হেসে ভাবল, আর কষ্ট দিব না রে তোকে, এবার খুব ভালো রাখবো, তুই শুধু আমার। নীল রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল। পরীর দিকে পেপার এগিয়ে দিলেও পরীর কোনো রেসপন্স নেই। নীল পরীর গালে দু হাত রেখে বলল, পরী আমার সাথে যাবে তো তুমি? পরী সাইন করে দাও পেপারে। আমি তো তোমার নীল, আমার কথা শুনবে না তুমি? পরী নীলের দিকে তাকিয়ে হালকা মলিন হেসে সাইন করে দিল। মনে হচ্ছে ও পুতুল, যাকে নীল কোনো ইনস্ট্রাকশন দিলে তা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছে। অবশেষে নীল আর পরীর আইন মতে বিয়ে সম্পূর্ণ হলো।
বিয়ে সম্পূর্ণ হওয়ার পর এক মুহূর্ত দেরি করেন নীল। পরীকে নিয়ে সঙ্গে সঙ্গে গাড়িতে বসিয়ে দিল। পরী এখনো নিস্তব্ধ হয়েই আছেন। নীল ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে লাগলো। গাড়ি তার আপন গতিতে চলতে লাগলো। রাতের আকাশ দেখতে পরীর খুব ভালো লাগে, কিন্তু আজ পরী আকাশ দেখছে না। স্থির হয়ে বসে আছে। গাড়ির জানলা দিয়ে মৃদু ফুরফুরে বাতাস মাঝে মাঝে পরীকে ছুঁয়ে যাচ্ছে। আজ না হলে পরী এই মুহূর্তটাকে খুব উপভোগ করত, কিন্তু এখন বিন্দুমাত্র ইচ্ছে যাচ্ছে না তার। বাতাসে হালকা শীত লাগছে পরী, যার কারণে বারবার কেঁপে উঠছে। নীল ড্রাইভিং করতে করতে আর চোখে পরীকে দেখে নিচ্ছে। কত শত দিন পর পরীকে দেখছে ও। পরীকে দেখার স্বাদ কখনোই মিটবে না ওর। পরের দিকে তাকাতেই নীলের বেশ হিংসে হচ্ছে। প্রকৃতি যে বারবার ওর পরীকে স্পর্শ করে যাচ্ছে। কেন ওর পরীকে স্পর্শ করবে? কিন্তু প্রকৃতির স্পর্শে যে কোনো কলঙ্ক নেই, আছে শুধু মুগ্ধতা। তাই ওর রাগ হচ্ছে না, বরং প্রকৃতির হাওয়া যখন পরীকে স্পর্শ করে যাচ্ছে তখন পরীকে বেশ স্নিগ্ধ নিষ্পাপ লাগছে। নীল হঠাৎ লক্ষ্য করলো পরী বারবার কেঁপে উঠছে। নীল ভ্রু কুঁচকে বোঝার চেষ্টা করলো কেন কাঁপছে। কয়েক সেকেন্ডের মাঝে বুঝে গেল শীত প্রকৃতিতে হানা দিচ্ছে, যার কারণে বারবার বাতাস পরীর শরীরকে স্পর্শ করলেই পরী কেঁপে উঠছে। নীল গায়ে ব্লেজার পরে থাকায় ও শীতের অনুভূতি বুঝতে পারেনি। নীল গাড়িটা সাইডে থামিয়ে গায়ের ব্লেজার খুলে নিল। পরীর দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইল। কি স্নিগ্ধ এই মুখ, এত মায়াবী মেয়েটা, যার কারণে নীল বারংবার মেয়েটার প্রেমে পড়বে। মৃদু বাতাসে পরীর সামনের ছোট চুলগুলো কপালে আঁকড়ে পড়ছে, যার কারণে পরীর বিরক্ত না লাগলেও নীলের বিরক্ত লাগছে। নীল পরীর কপাল থেকে চুলগুলো অতি যত্নে সরিয়ে কানের পেছনে গুজে দিল। নীলের স্পর্শে পরী হালকা নড়ে চড়ে বসলো। নীল মৃদু হাসলো, তারপর ব্লেজারটা পরীর গায়ে জড়িয়ে দিল। পরী উষ্ণতা পেয়ে ব্লেজার আঁকড়ে নিল। নীল পরীর কপালে চুমু দেওয়ার জন্য এগিয়ে আসলো, কিন্তু কিছু একটা ভেবে চুমু খেলো না। মৃদু হেসে ড্রাইভিং এ মনোযোগ দিল। আর পরীর কোনো দিকে ধ্যানই নেই। সে তার ভাবনাতে মজে আছে। নিজের নিঃশ্বাসটা পাশে বসে আছে। এতেই যেন নীল সব সুখ পেয়ে গেছে। কত শত দিনের অপেক্ষার খানিকটা অবসান ঘটলো আজ। যে ভালোবাসার কোনো রূপ ছিল না, ছিল না পরিচয়, ছিল না প্রকাশ, আজ থেকে সেই ভালোবাসা একটি সম্পর্কের নাম পেয়ে গেল। বউ। আজ থেকে পরী নীলের বউ। মনের সমস্ত অনুভূতি যেখানে অদৃশ্য দেয়ালে বাধা ছিল, আজ বুক ফুলিয়ে সারা পৃথিবীকে বলতে পারবে আমার বউ, হ্যাঁ আমার বউ। 10 মিনিটের মাথায় নীল তাদের বাসের সামনে চলে আসলো। বাসের সামনে গাড়ি থামাতেই পরী চমকে ওঠে। এটা যে নীলের বাড়ি তা পরী জানতো না, কারণ 3 বছর ধরে নীলের সাথে কখনো দেখা তো দূরে থাক, কথাও হয়নি। নীল গাড়ি থেকে নেমে পরীর হাত ধরে নামিয়ে নিয়ে আসে। পরীর কাছে সবকিছুই ঝাপসা মনে হচ্ছে। পরী যেন বুঝে উঠতে পারছে না কি হচ্ছে। নীল পরীর হাত ধরে এক পা আগাতেই পরী আবার জ্ঞানশূন্য হয়ে ঢলে পড়ে নীলের বুকে। নীল পরীকে 2 হাতে আঁকড়ে ধরে। সকাল থেকে কিছুই খায়নি পরী, তার উপর এত চাপ নিতে গিয়ে বারবার সেন্সলেস হয়ে যাচ্ছে। নীলের বন্ধুরা ভাইরা সবাই বাসার সামনেই দাঁড়িয়ে আছে। সবাই এক প্রকার হই হুল্লোড় শুরু করে দিয়েছে। ওরাও যেতে চেয়েছিল, কিন্তু নীল বারণ করেছে, যার কারণে এখানেই সবাই বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। যদি কোনো সমস্যা হয় তো চট জলদি যেন যেতে পারে। কিন্তু নীল ওদের সাহায্য ছাড়াই পরীকে আনতে পেরেছে। সবাই হই হুল্লোড় করছে আর নীলকে বাহবা দিচ্ছে। নীল মৃদু হেসে পরীকে কোলে তুলে নেয়। তারপর বাড়ির ভেতরে যাওয়ার জন্য পরীকে কোলে নিয়ে পা বাড়ায়। বাড়ির ভেতরে ঢুকতেই নীলের মা হন্তদন্ত হয়ে আসে। ব্যস্ত কণ্ঠে বললেন। নীল শান্ত স্বরে বলল, আম্মু, আপাতত ও সেন্সলেস হয়ে গেছে, কিছু খাইনি বোধহয়, আর কেমন পাথরের মতো ও হয়ে গেছে। অনেক চাপ গেছে কিনা, এখন ওর একটু রেস্টের প্রয়োজন। নীলের মাও ছেলের কথাই সায় দিলেন। নীল সিঁড়ি বেয়ে উঠে পরীকে নিয়ে সোজা নিজের রুমে চলে আসে। তারপর যত্ন সহকারে পরীকে বেডে শুইয়ে দেয়। কিছুক্ষণ পরীর হাত ধরে রেখে তারপর মৃদু হেসে উঠে দাঁড়ালো। নীলের বোন হাফসা রুমে ঢুকতেই নীল বলল, ওর একটু খেয়াল রাখো। হাফসা মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। তারপর বলল, ভাইয়া তুই ফ্রেশ হয়ে নে, এয়ারপোর্ট থেকে সোজা চলে গিয়েছিস, ফ্লাইট থেকে নেমে এক মুহূর্ত রেস্টও নিসনি, অসুস্থ হয়ে যাবি। আমি পরীকে দেখে রাখছি, তুই যা। বোনের কথায় নীল হাসলো। তারপর ফ্রেশ হতে চলে গেল। আর যাই হোক, নীল পাগল প্রেমিক তো বটেই,
তা না হলে কি এইভাবে ছুটে আসতো? নীল লন্ডনে আছে 3 বছর প্রায়। এই 3 বছরের মাঝে সে একটি দিনের জন্য বিড়িতে ফিরে যায়নি। ইচ্ছে করেনি এমন নয়, কিংবা যাওয়ার কোনো স্পেস ছিল না এমনটাও নয়। ফিরে যায়নি শুধুমাত্র তার পরীর জন্য। পরীর সামনে নিজেকে সামলে রাখা যে খুবই কঠিন, কিন্তু এই হাজার হাজার মাইল দূরে সরে থাকাটাও খুব কঠিন। তাতে কি তার পরী তো ভালো থাকবে, এটাই গুরুত্বপূর্ণ। তাই তো বুকে হাজারো পাথর চাপা দিয়ে লন্ডনেই পড়ে আছে। লন্ডন তার জন্য লাকি দেশই বটে। লন্ডনে আসার পর নিজ হাতে যে বিজনেস করে তুলেছে তা সত্যি অবিশ্বাস্য। প্রধান কারণ ছিল পরী থেকে দূরে থাকা। সারাদিন ব্যস্ততার মাঝে কাটলেও রাতটা নির্ঘুমই কেটে যেত নীলের। এত শত ক্লান্তির মাঝে কয়েকটা ঘন্টা ঘুমোতে পারতো না নীল। ঘুম যেন পরীর মাঝেই স্তব্ধ হয়ে গেছে। তাই শুরু হয় কষ্ট ভুলে থাকার জন্য রাত জেগেও কাজ করা, যার ফলে আজ 3 বছর পরে নীলের বিশাল কোম্পানি। নীল পরীর থেকে দূরে গেলেও পরীর প্রতিটা কদমের খবর সে রাখত। একদিন আগে বিডি থেকে খবর পেয়েছে পরীকে বিয়ে দেওয়া হচ্ছে, তাও রাস্কেট নেশাখোর ওর ফুফাতো ভাইয়ের সাথে। নীল এক মুহূর্ত দেরি না করে তখনই বিডিতে ফেরার ব্যবস্থা করে। ফ্লাইটে ওঠার আগে জানতে পারে এই বিয়েতে পরীও রাজি নয়। আর পরীর ফুপির সমস্ত কারসাজিরও খবর পেয়ে যায় নীল। ফ্লাইট 4টার সময় ল্যান্ড করতেই নীলের লোকেরা খবর দেয় আজকেই পরীর বিয়ে। এই কথা শুনে নীল পাগল প্রায় হয়ে পড়ে। যদি একটু ভুল হয়ে যায় তো সে তার পরীকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছিল না নীল। নীলকে শান্ত করে নীলের ইনভেস্টর অর্থাৎ নীলের বন্ধু অনেক। মাথা ঠান্ডা করে নীল পরিকল্পনা সাজায়। এয়ারপোর্ট থেকে বাসাতে ব্যাগ না করে সোজা গাড়ি নিয়ে চলে যায় পরীর বাড়িতে। আর তারপর সমস্তটাই মহান আল্লাহর অশেষ রহমতে সম্পূর্ণ হয়, যার ফলে আজ পুরোপুরিভাবে পরিতার। পুরো পৃথিবীকে বলতে পারবে পরি আমার স্ত্রী, পরি আমার অর্ধাঙ্গিনী। নীল ফ্রেশ হয়ে আসতেই দেখে পরি এখনো ঘুমিয়ে আছে। নীল ঘড়িতে টাইম দেখে নিল 11:40 বাজে। পরীকে ফ্রেশ হতে হবে, আর তাছাড়া খাওয়া দাওয়াও করতে হবে। নীল হাফসাকে বলল, পরীকে জাগিয়ে তুলতে হবে, তুই বরং খাবার নিয়ে আয়। হাফসা মৃদু হেসে মাথা ঝাঁকিয়ে খাবার আনতে চলে গেল। হাফসা চলে যেতেই নীল পুরীর মাথার কাছে বসল। এক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে রইল। কি আছে এই মেয়েটার মাঝে, যার কারণে বাকি সবাইকে পাংশে মনে হয়? এত মায়া কেন এই মেয়েটার মাঝে? নীল এইসব ভাবতে ভাবতেই হাফসা খাবার নিয়ে এলো। হাফসা সাইড টেবিলে খাবারটা রেখে ভ্রু কুচকে বলল, ভাইয়া, তুই এতক্ষণ ধরে কি করলি? মেয়েটা তো এখনো ঘুমে আছে। তাহলে নীল বোকা হাসি দিয়ে বলল, এই তো এখনই জাগিয়ে দিব, তুই যা। হাফসা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওকে, কিন্তু ভাইয়া তুইও তো কিছু খাসনি। আর তাছাড়া নিচে তোর বন্ধুরা অপেক্ষা করছে, ওরা তো এখানেই ডিনার করবে, তাই না? নীল হেসে বলল, ইস, এতদিন তো আমার একটু খেয়াল রাখলি না। যেই না পড়ি এসেছে আর তুই খেয়াল রাখা শুরু করে দিয়েছিস। হাফসা মেয়েকে হাসি দিয়ে বলল, তা না হলে এই পাগল মেয়েটাকে আমার একটা চুলও রাখবে না। এতদিন তো তুই ওর ভালোবাসছিলি, আর আজ তো বর, এখন তো একদমই ছাড় দিবে না আমায়। হাফসার কথাতে নীল হেসে ওঠে। তারপর বলে, সমস্যা নেই, এখন আর তোর চুল ছিঁড়বে না। হাজার হোক তুই তো ওর ননদিনী, তাই না? নীলের কথাতে হাফসা হালকা হাসে। তারপর বলল, তাহলে ভাইয়াদের গিয়ে কি বলবো? তেমন কিছু বলতে হবে না, ওরা জানে আমি পরীকে খাইয়ে তারপর আসবো। আর ওদের খেয়ে নিতে বলিস, না খেতে চাইলে অপেক্ষা করতে হবে আর কি। আমি তাড়াতাড়ি আসবো, তুই যা। নীল মাথাটা ভালো করে টাওয়াল দিয়ে মুছতে মুছতে বলল। হাফসা মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। তারপর মৃদু হেসে চলে গেল। হাফসা চলে যেতেই নীল তীর কণ্ঠে পরীকে ডাকতে লাগলো। বেশ কয়েকবার ডাকার পর পরীর ঘুম হালকা হলো। নীল পরীকে উঠে বসতে সাহায্য করলো। নীলকে দেখেই পরীর মনে হাজারো প্রশ্ন উঁকি মারা শুরু করলো। আচ্ছা, নীল কেন পরীকে বিয়ে করলো? তাছাড়া নীলকে তো পরী কখনো তার ভালোবাসার কথাটা জানায়। যদিও পরীর হাবভাব নীলের উচিত ছিল পরীর হাবভাবে নীলের উচিত ছিল পরীর ভালোবাসা বোঝা। কি জানি বুঝেছিল কিনা। যদি বুঝেই থাকে তো তখন কেন কিছু বলেনি? আর নীলও যদি তাকে ভালোবেসে থাকে তো কখনো বলেনি কেন? তাছাড়া সব সময় কেন ইগনোর করতে ওকে? এত সব প্রশ্নের একটা উত্তর খুঁজে পেল না পড়ে। বাজে অনুভূতি হচ্ছে তার। নীল মৃদু সুরে বলল, পরি তুমি খেয়ে নাও একটু, তারপর ফ্রেশ হতে যাবে, ঠিক আছে? পরীর প্রচন্ড খিদে পেয়েছে, তাই আর বারণ করলো না। নীল নিজ হাতে পরীকে খাইয়ে দিতে লাগলো। আর পরী বরং আয়েসে নীলের হাতে খেতে লাগলো।
নীল পরীকে খাইয়ে দিতে লাগলো আর মুচকে হেসে ভাবল। সত্যি মেয়েটা পাগলি একটা। খাওয়া শেষ হতেই নীল পরীকে বলল। পরি ফ্রেশ হয়ে এসো। পরী মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো, কিন্তু পরক্ষণেই চুপসে গেল। নীল পরীর কোনো হেলদোল না দেখে বলল। কোনো সমস্যা হচ্ছে পরি? বেশ অস্বস্তিতে পড়ে গেল। একে তো নীলের সাথে 3 বছর পর দেখা, তার উপর এই সমস্ত ঘটনা। পরী কোনো মতেই অস্বস্তি কাটাতে পারছে না। নীল বিষয়টা খানিকটা বুঝতে পেরে বলল। অস্বস্তি কেন করছো? যে কোনো পরিস্থিতিতেই তো তুমি নিজেকে মানাতে সক্ষম। আর আগে তো আমায় যখন তখন হুটহাট যা ইচ্ছে বলে দিতে, তাহলে আজ সংকোচ করছো কেন? নীলের কথাতে পরী খানিকটা লজ্জা পেল, কারণ সে ছোট্ট সময়গুলোতে পরী যাতা কাণ্ড করত তা ভাবলেই পরীর এখন লজ্জা লাগছে। পরী নিজেকে সামলে নিয়ে যথাসম্ভব সংকোচ কাটিয়ে বলল। আসলে আমার তো জামা কাপড় লাগবে। পরী এই কথাটা বলে নিচু হয়ে রইল। পরীকে দেখে নীলই বোকা বনে গেল। আসলেই তো, নীল যদি না বলে তাহলে মেয়েটা জানবে কি করে ওর জামা কাপড়ের কথা। নীল নিজের মনে নিজেকে কয়েকটা গালি দিয়ে তারপর কভার থেকে 1 ডজন কাপড় বের করে পরীর সামনে রাখলো। পরীকে কিছু না বলতে দিয়েই নীল বলল। যেটা ইচ্ছে পড়ে নিও, আমি একটু পর আসছি। এই বলেই নীল রুম থেকে হনহনিয়ে বের হয়ে গেল। পরী খানিকটা অবাকই হলো, নীল এত জামা কাপড়ও আনিয়ে রেখেছে। সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে ওর। বুঝছিস সব, এটা কি সেই 3 বছর আগে নীল যে পরীর একটা মেসেজের রিপ্লাইও দিত না? পরী এই সমস্ত ভাবনার কোনো উত্তর পায় না, তাই সব ভাবনা বাদ দিয়ে শাওয়ার নিতে বাথরুমে চলে আসে। নীল নিচে যেতেই সবাই হুমড়ি খেয়ে পড়ে। নীলকে দেখে অনেক যেন হাঁপ ছেড়ে বাঁচল, কারণ এতক্ষণ এরা সবাই পাগল করে দিয়েছে ওকে। অনেকের থেকে সমস্ত ডিটেলস নিতে ব্যস্ত ছিল ওরা, আর সবার প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকের যা তা অবস্থা। নীল ওদের পাশের সোফাতে বসতেই নীলের বন্ধুরা সবাই নীলকে আর চোখে দেখতে লাগলো, যার ফলে নীল ওদের দিকে ভ্রু কুঁচকে বলল। এভাবে ভ্যাবলার মতো কি দেখছিস? লিমন ভ্রু নাচিয়ে বলল। লিমনের কথাতে নীল ভ্রু কুঁচকে বলল। এইসব কিছুই না, তোরা যা জানতি তাই। সত্যি শুধুমাত্র ওর প্রতি মনের অনুভূতিটা তোদেরকে জানাইনি, দ্যাটস ইট। নিশাত চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল। মানে কি? সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল। মানে কিছুই না, ওকে আমি সেই প্রথম থেকেই ভালোবাসি, কিন্তু ওকে বলিনি আর দূরে সরিয়ে দিয়েছিলাম। কিন্তু তাই বলে তো আমি ওকে সারা জীবনের জন্য দূরে সরাতে পারি না। ওকে ছাড়া প্রতিটি মুহূর্ত বিষাক্ত লাগে। কি করে ওকে অন্যের হতে দেই বল? সবাই একসঙ্গে বলে উঠল। ও আমা, তুমি তো সেই লেভেলের প্রেমিক। নীল মৃদু হেসে বলল। এখন কি আপনারা ডিনার করতে যাবেন নাকি এখনো মাথাটা নষ্ট করবেন? রিয়াদ বলল। না দাদা ভাই, এখন খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি চলো। কিন্তু জেহান বলল। দাদা ভাই, ভাবি নিয়ে আসলে এখন বাসর সাজাবো নাকি? নীল মুচকি হেসে বলল। সে তো সাজাবেই বটে, তবে আজকে না, যখন বিয়ে করব তখন। জেহান চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল। আবার আবার বিয়ে? তোমার মনে কি চলে? নীল হাসতে হাসতে বলল। আরে ব্যাটটা, আবার বিয়ে বলতে পরীকেই বিয়ে, কিন্তু সেটা সবার মতামত নিয়ে ধর্ম মতে হবে। লিমন বলল। তুই বেটা জিনিসই বটে। আর নীল হাসতে হাসতে বলল। তা তোদের বন্ধু বলে কথা, একটু তো ডাফার হবই। সবাই একসাথে হাসতে লাগলো। তারপর সবাই একসাথে ডিনার করতে চলে গেল। পরী শাওয়ার নিয়ে রুমে এসে টাওয়াল দিয়ে ভালো মতো চুলগুলো মুছে নিল। আয়নার সামনে দাঁড়াতেই সে নিজেকে দেখে চমকে গেল, কারণ সে তার নিজেকে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখছে। মনে হচ্ছে একদিনের মাঝেই কেউ ওর চেহারার লাবণ্যতা বাড়িয়ে দিয়েছে। নিজেকে দেখতে বেশ ভালো লাগছে ওর। মাথার চুলগুলো খুলে রেখেই সুন্দর করে বেঁধে নিয়ে বেডে এসে বসে পড়ল। চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। রুমটা এত সুন্দর করে গুছিয়ে রাখা আর এত সুন্দর ডেকোরেশন যে পরিবেশ কিছুক্ষণ সময় নিয়ে চারপাশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। বিশাল বড় রুমের পাশে খোলা বারান্দা। পরির ইচ্ছে হলো একটু বারান্দাতে যেতে, তাই সে বারান্দাতে চলে গেল। বারান্দায় গিয়ে হা হয়ে গেল। এটাকে বলে পরির জানা নেই, কারণ এটা রীতিমতো একটা ছোট পার্কই বটে। বারান্দাটা রুমের থেকেও বিশাল। রুমের থেকে বারান্দা বড় হয় তা পরির জানা ছিল না। চারপাশে নানা রকমের ফুল গাছ লাগানো। এক সাইডে বিশাল বড় দোলনা যা আর্টিফিশিয়াল ফুলে সজ্জিত। চারপাশে রঙিন ট্রিম লাইট লাগানো, আর থেকে থেকে নানান ধরনের পশু পাখির স্ট্যাচু। সেই স্ট্যাচুগুলোতে বসার জন্য সুন্দর আসন।
এই বারান্দার মাঝে চুপ থাকানো সৌন্দর্য দেখে পরি কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল। তারপর ছুটে গিয়ে সেই সমস্ত সৌন্দর্য উপভোগ করতে লাগলো। পরি এই মুহূর্তে সেই ছোট্ট বাচ্চা পরি হয়ে গেছে। মনের মাঝে সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। আজকের ঘটনাগুলো পরির মন থেকে এই মুহূর্তে আকাশের মেঘ হয়ে উবে গেছে। পরির এই ছোট্ট বাচ্চা মেঘগুলো ব্যালকনির দরজার পাশে দাঁড়িয়ে উপভোগ করতে লাগলো নীল। তার মনে হচ্ছে 1000 বছর ধরে খাঁচায় থাকা কোনো বন্দিনী আজ মুক্তি পেয়েছে, যার জন্য মুক্ত বৃহঙ্গের মতো ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। এই সুন্দর মুহূর্তে নীলপরির বাচ্চা মতে হারিয়ে গেল। ইস, যদি এই সময়টা থমকে যেত, খুব কি ক্ষতি হতো তাতে। নীলপরিকে নিয়ে ছাদের এক কোণে বসে আছে। এই মুহূর্তে তারা দুজনেই চন্দ্রবিলাস করছে। আজকে চাঁদটা পরিপূর্ণ, প্রতিটা সুখের মুহূর্তেই এই চাঁদ তার পরিপূর্ণ রূপ দেখায়। আসলে এটা কি কাকতালীয় ভাবেই ঘটে, নাকি ভবিতব্যতেই থাকে? এত শত ভাবার সময় নেই নীলের কাছে। নীল তার পরের জন্য বসে চন্দ্রবিলাসে মত্ত। যাদের আশেপাশে ছোট ছোট তারারা আলো ছড়াতে ব্যস্ত। আসে নক্ষত্রের দিকে তাকালে পুরো পৃথিবী যেন স্তব্ধ হয়েছে নীলে। কিন্তু তার আকাশের সব থেকে মূল্যবান নক্ষত্র যে পাশেই বসে আছে, যার জন্য কিছুতেই আকাশের নক্ষত্ররা তাকে আকর্ষণ করতে পারছে না। বারবার নীল তার আকাশের নক্ষত্রের দিকে তাকাচ্ছে। হিসেব মোতাবেক আজ তাদের বাসর রাত, কিন্তু এই বাসরে কোনো ফুল নেই, নেই কোনো তারকাবাজি, আছে শুধু নিস্তব্ধতা আর ক্লান্তি। হাজারো ক্লান্তি যখন নীলকে ঘুমে আচ্ছন্ন করতে পারেনি, আজ তার আকাশের একটি উজ্জ্বল নক্ষত্র তাকে বারবার ঘুমোতে বলছে। একরাশ ক্লান্তি যেন ওর উপর জেঁকে বসেছে, কারণ আজ নীলের আকাশ পরিপূর্ণ, নেই খামতি। তাই নীল আজ তার পরীর কাঁধে মাথা রেখে ঘুমের রাজ্যে হারাবে। নীল ক্লান্তি ভরা চোখ নিয়ে পরীর দিকে তাকালো, ঘুম ঘুম স্বরে বলল, পরি, আমি তোমার কাঁধে মাথা রাখতে পারি? নীলের কথাতে পরি চমকে উঠল। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে হালকা ভাবে মাথা নাড়ালো। নীল সম্মতি পেয়ে এক মুহূর্ত দেরি করলো না, সোজা পরীর কাছে মাথা ঠেকিয়ে দিল। ওর কাণ্ডে এমন মনে হচ্ছে যে যদি কোনোভাবে 1 সেকেন্ডের হেরফেরও হয়, তো নীল পরীর কাছে মাথা রাখতে পারবে না। পরি এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই সব স্বপ্নই তো বলেছিল সে, কিন্তু সবকিছু আসলে মেঘে ঢাকা পড়ে গিয়েছিল কেন? কোনো এক ম্যাজিশিয়ান বুঝি ম্যাজিক করে আজ সমস্ত কালো মেঘ সরিয়ে দিল। নীলের মাথাতে হাত শুইয়ে দিতে গিয়েও পরি হাত নামিয়ে নিল। নীল তো তার স্বামী, তাহলে এত কেন সংকোচ তাকে ছোঁয়ার মাঝে? একটা সময় তো স্বপ্নটাকে কত শতবার কত ভাবে ছুঁয়েছে, আজ এতটা কাছে পেয়েও কেন এত সংকোচ? পরে নিজের ভাবনাকে বদলে নিয়ে ডুবে গেল অতীতের স্মৃতির পাতাতে। আম্মু, আম্মু কোথায় গেলে তুমি? মিসেস রাহেলা খুলতি হাতে মেয়েটাকে নিয়ে আসলেন। কি হয়েছে কি? আম্মু দেখো, বাজে কয়টা? 9টা বাজে। আমি কখন রেডি হব আর কখন স্কুল যাব? পুরি চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তার জন্য কি আর ডাকবে না? আর তাছাড়া টেনে উঠাতে পারলে না আমায়? মিসেস রাহেলা স্পেশাল কুকারের সিটির শব্দে নিয়ে পুরি রুম থেকে যেতে যেতে বললেন, আপনাকে টাকা ছাড়া কি আর কোনো কাজ নেই? এখন তাড়াতাড়ি রেডি হয়ে নেন, না হলে স্কুলে যেতেই পারবি না। পুরি মায়ের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে লাফ দিয়ে উঠে যায় ওয়াশরুমে। কোনো রকমে ফ্রেশ হয়ে এসে একটা রুটি কোনো মতে শেষ করে দৌড় লাগায় স্কুলের উদ্দেশ্যে। মিসেস রাহেলা গলা ফাটিয়ে বললেন, ধীরে ধীরে যা, না হলে পড়ে যাবি তো। পুরি আসছি বলেই পা বাড়ালো। স্কুল সড়ক থেকে 1 কিলোমিটার দূরে। বাসা থেকে সড়কে যেতেও 10 মিনিট প্রয়োজন হয়। ভাগ্য ভালো থাকাতে সড়কে যেতেই রিক্সা পেয়ে যায়। পুরি রিক্সাতে উঠে পড়ে, মামা তাড়াতাড়ি যান। কয়েক মিনিটের মধ্যেই রিক্সা স্কুল গেটের কাছে পৌঁছে যায়। পুরি ভাড়া মিটিয়ে দৌড় লাগায়। স্কুল গ্রাউন্ডে পৌঁছতেই দেখে কার্যক্রম শুরু হয়ে গেছে। পুরি কোনো মতে ব্যাগ কাঁধে নিয়ে স্যারের পেছনে গিয়ে দাঁড়ায়। পিটি শেষ হলে যখন সারিবদ্ধ হয়ে ক্লাসে যাচ্ছিল, তখনই ইংরেজি স্যার আটকে দেন। ইংরেজি স্যার পুরীকে অনেক আদর করেন, নিজের মেয়ের মতো ভালোবাসার উপরে। ওনার মেয়েও পুরীর সাথে এবার 7ম শ্রেণীতে পড়ে। স্যারকে সালাম জানাতেই স্যার সালামের জবাব নিয়ে বললেন। পুরী মাথা চুলকোতে বলল, স্যার, আম্মু ডেকে দিয়েছিল, কিন্তু আবার ঘুমিয়ে পড়েছিলাম। পুরীর কথাতে স্যার হাসতে লাগলেন। তারপর টুকিটাকি কথা বলে পুরীকে ক্লাসে যেতে বললেন। পুরী স্যারকে বিদায় জানিয়ে চলে আসলো। ক্লাসরুমে এসে দেখলো পুরীর বান্ধবী হাফসা ওর জন্য সিট ধরে রেখেছে। পুরী হালকা হেসে বেঞ্চে বসে পড়ল। হাফসা প্রশ্ন ছুড়ে দিল, কিরে, আজ এত লেট কেন? আমি তো ভেবেছিলাম আজ আসবি না বোধহয়। পুরী বই বের করতে করতে বলল, আরে না, আসবো না কেন? ঘুমের জন্য লেট হয়ে গেছে।
হাফসা পরি ঘুমকুমারী রে। পরি হেসে বলল। হয়েছে হয়েছে, আজ পড়া কমপ্লিট করেছিস তো? হাফসা মাথা ঝাঁকালো। স্যার ক্লাসে আসতেই ওরা চুপ হয়ে গেল। প্রথম ক্লাসে স্যার চলে যেতেই ওরা গল্প শুরু করে দিল। হাফসা তো দুঃখের খবর শুরু করে দিয়েছে, কারণ ওর ভাই নাকি আজ রিমোট নিয়ে ওর সাথে মারামারি শুরু করেছে। মাথায় আচ্ছা করে গাড়টা বেরিয়েছে ওকে। পরি হাসতে হাসতে বলল, আমার ভাইটাও রে এক নাম্বার বজ্জাত, খালি মারামারি করে আমার সাথে। ছোট দেখে কিছু বলতেও পারি না। হাফসা হতাশ হয়ে বলল, সব ভাইয়ারাই বজ্জাত। তোর তো ছোট ভাই, আমার তো বড় ভাই। হাফসার কথায় পরি ভ্রু কুঁচকে বলল, তোর বড় ভাই? আমি জানতামই না। অবশ্য তোর সাথে তো আমি কিছুদিন ধরে ফ্রেন্ডশিপ জমে উঠেছে। হাফসা হালকা হেসে বলল। তাও ঠিক। পরি মুচকি হেসে বলল। তোর ভাইয়ের নাম কি রে? হাফসা দীর্ঘশ্বাস ফেলে বলল। বজ্জাত ভাইয়ের নাম নীল। পরি ভ্রু কুঁচকে বলল। নীল? বাবা, আমার নামের সাথে এত মিল! হাফসা হেসে বলল। হ্যাঁ, তোর পুরো নাম তো জান্নাতুল পরিনীল। পরি হেসে বলল। ডাক নাম পরি নীল থেকে পরি হয়ে গেছে এখন। হাফসা হালকা হেসে বলল। ভাইয়ার পুরো নাম রাফসান আহমেদ নীল। রাফসান নামটা শুনে পুরি আঁতকে উঠল। তারপর বলল। রাফসান? হাফসা মাথা ঝাঁকালো। পুরি কিছু ভেবে বলল। তার মানে রূপা আপুদের একবার সিনিয়র রাফসান আহমেদ নীল? হাফসা হালকা হেসে বলল। আরে হ্যাঁ, কিন্তু কেন, কি হয়েছে? পুরি মুখ কুঁচকে বলল। তোর ভাই তো একটা জিনিস মাইরি, আমাদের পাশের বাসার রূপা আপুকে নাকি প্রপোজও করেছিল। রূপা আপু নাকি রিজেক্ট করে দিয়েছে, কিন্তু তাও রূপা আপুর পেছনে পেছনে ঘুরে। রূপা আপু তো বললো রাফসান ভাইয়া নাকি নাম্বার 1 লুচ্চা। অবশ্য আমার নিরাজ মামার মুখে শুনেছি রূপা আপু নাকি রাফসান ভাইয়ের সাথে প্রেম করতো। পুরির কথাতে হাফসা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল। মোটেও না, আমার ভাই রূপা আপুকে পছন্দ করতো না, উল্টো রূপা আপুই পছন্দ করতো। হ্যাঁ, রূপা আপুর সাথে ফাজলামি করতো ঠিকই, কিন্তু একটা ঘটাতে রূপা আপু ভেবেছে ভাইয়া ওনাকে পছন্দ করে। পুরি আগ্রহ নিয়ে বলল। কি ঘটনা? হাফসা দীর্ঘশ্বাস ফেলে বলল। আরে বলিস না, আমার ডাফার ভাইয়া বর্ষা আপুকে পছন্দ করতো। একদিন রূপা আপু আর বর্ষা আপু স্কুলের গ্রাউন্ড দিয়ে আসছিল, দোতলা থেকে ভাইয়া বর্ষা আপুকে ফ্লাইং কিস দেয়, আর সেটা বর্ষা আপুর বদলে দেখে নেয় রূপা আপু, যার ফলে গন্ডগোল লেগে যায়। ইনফ্যাক্ট ওদের দুই বান্ধবীর মধ্যে ঝগড়াও হয় যে রাফসান কাকে কিস দেখিয়েছে। হাফসার কথাতে পুরি হাসতে হাসতে বলে যায়, নিজেকে কন্ট্রোল করে বলে। তার মানে তোর ভাইয়ার কিস দেখাতে গিয়ে মিস হয়ে গেছে, অতঃপর বলা যায় আঙ্গুর থেকে শুকিয়ে কিসমিসে পরিণত হয়ে গেছে। পুরীর কথাতে হাফসা কিছুক্ষণ পুরীর দিকে ভ্যাবলার মতো তাকিয়ে থাকে। তারপর হাফসাও জোরে হাসা শুরু করে। স্যার আসাতেই দুজন মুখ চেপে হাসে। কিছুক্ষণ পর হাসা থামিয়ে পড়াতে মন দেয়। থেকে সেই কখন ফিরেছে পুরী, কিন্তু খাওয়া দাওয়াতে একদমই মন নেই তার। সে কারো বিষয়ে তেমন কৌতূহলী না হলেও এই নীলের বিষয়ে বেশ কৌতূহলী। প্রথম দিক থেকে এই মানুষটার প্রতি তার আগ্রহ বেশি। এই মানুষটাকে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারে না পরি, কিন্তু এক অদৃশ্য কৌতূহল রয়ে যায়, যার কারণে পাশের বাসার রূপা আপুর কাছে ছুটে যাওয়া। কথায় কথায় নীলের বেশ কিছু গল্প শোনা যাবে সেই আশায়। বেশ কিছুক্ষণ পর বর্ষায় বাসা থেকে বের হয়ে আসে পড়ে। মনটা তার বড্ড খারাপ। এই নীল ছেলেটা এত বাজে। ছি, রূপা আপুর কলেজে পিছু নিয়েছে, আবার রূপা আপুকে বলে কিনা রূপা চলো আমরা রিলেশনে যাই। এতবার এত মেয়ের সাথে রিলেশনে জড়িয়েছে এই ছেলে, একেবারে লুচ্চা পোলা যত সব। পরি বাসাতে ঢুকতেই পরির মা বলল, গোসল না করে এ বাড়ি ও বাড়ি ঘুরতে শুরু করে দিয়েছিস? পরি কিছু না বলেই কাপড় হাতে ওয়াশরুমে ঢুকে যায়। লম্বা একটা শাওয়ার নিয়ে ফিরে আসে। তারপর হালকা খাবার খেয়েই ঘুমের রাজ্যে হারিয়ে যায়। পরের দিন সকাল সকাল প্রাইভেট পড়তে যায় পড়িয়ে, তাই বাসা থেকে 6:30 বেরিয়ে পড়েছে। পরিদের গ্রামে কোনো উচ্চ বিদ্যালয় নেই, আর আশেপাশে ছোট ছোট 6-7 গ্রামের জন্য একটাই উচ্চ বিদ্যালয়। পরি হন্তদন্ত হয়ে সড়কে আসে। হাতের ঘড়ির দিকে তাকিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলো রিক্সার জন্য, কিন্তু রিক্সা আসার যেন নামই নেই। তাই পরি কোনো কিছু না ভেবেই হেঁটে স্কুলের দিকে রওনা হলো। বেশ কিছুক্ষণের মধ্যেই প্রাইভেটে চলে আসলো।
ইংরেজি প্রাইভেট পড়ে কিছুক্ষণ স্যারের সাথে গল্প করে নিল। কথায় কথায় হাফসার ভাইয়ের কথা উঠল। স্যার বললেন, নীল তো নীলই, বিজাতের শেষ সীমানা, কিন্তু এমনি আমার সাথে বেশ ভালো সম্পর্ক। একটু ফাজিল হলেও নীল এমনি বেশ ভালো। স্যার আমার মাথায় হাত বুলিয়ে বললেন, মামনি, এইবার কিন্তু ভালো রেজাল্ট করতেই হবে, আর আর জেএসসিতে প্লাস কিন্তু পেতেই হবে। স্যারের কথাতে পরে মুচকি হেসে বলল, আমি চেষ্টা করব স্যার। এইভাবেই কেটে গেল বেশ কয়েকটা মাস। অবশেষে স্কুলের অ্যানুয়াল এক্সাম শুরু হয়ে যাবে। সবাই বেশ চিন্তিত। ক্লাস বছরের শেষের দিকে একটা চাপা আনন্দ কাজ করছে। সবার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে স্কুল ছুটি হলে বের হয়ে গেল পরি। নিচে নামতে নামতে হাফসাকে বলল, হাফসা, তোর আর আমার সিট তো পাশাপাশি হবে, ভালো করে পড়ে আসতে হবে কিন্তু। হাফসা মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। তার স্কুল গ্রাউন্ড থেকে বেরিয়ে রাস্তায় দুজনেই গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মাঝে ওরা গাড়ি পেয়ে গেল, আর দুজন হাত নাড়িয়ে পায়ে জানিয়ে দূর দিকে চলে গেল। ওরা নানা বাসাতেই থাকে, ওর কোনো মামা খালা নেই। তবে এসএসসি পরীক্ষার পর ওরা নিচের বাসা ঢাকাতে চলে যাবে। গ্রামে ওর নানা বাড়ি আর দাদা বাড়ির মধ্যে মাত্র 4 কিলোমিটারের দূরত্ব। পরীর দাদা দাদু গত হয়েছেন বহু বছর আগে, আর তাই গ্রামের বাসাতে পরীর বড় কাকা ছাড়া আর কেউই থাকে না। পরীর বাবাকে নিয়ে তারা 3 ভাই 2 বোন। এক ভাই ঢাকাতে সেটেল, আর 2 বোনের বাড়িও ওর দাদা বাড়ির পাশেই। পরী বাসাতে ফিরেই গেটে ব্যাগ রেখে সোফাতে গায়ে এনে দিল। সেই সকাল 6টায় ঘুম থেকে উঠে সারাদিন ক্লাস করে বিকেল 4টা 30-এ বাসায় এসেছে। শরীর তো বড্ড ক্লান্ত। এই মুহূর্তে গোসল করার জন্য পা বাড়াতেও ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না বললে ভুল হবে, পরীর শরীর আগাতে পারছে না। কিছুক্ষণ রেস্ট নিয়ে কোনো রকমে গা ঢেলে শাওয়ার নিতে গেল পরী। শাওয়ার শেষে এখন নিজেকে ফ্রেশ লাগছে ওর, তাই আশেপাশে চক্কর লাগালো। সন্ধ্যার আগে বাসায় ফিরে খাওয়া দাওয়া কমপ্লিট করে পড়তে বসলো। কালকে থেকে পরীক্ষা কিনা, আজকে পরীর লাস্ট এক্সাম, তাই মনে বেশ ফুর্তি। প্রতিটা এক্সামে বেশ ভালো দিয়েছ। আর হাফসা পাশাপাশি সিট হওয়াতে একে অপরের বেশ সাহায্য পেয়েছে। কিন্তু চারপাশে যে ট্যালেন্টের ছড়াছড়ি, তাই রেজাল্ট পাওয়ার আগে পরীক্ষা ভালো হয়েছে বলাও যায় না। হালকা চিন্তিত হলেও শেষ পরীক্ষার একটা বিশেষ আনন্দ রয়েছে, যার ফলে পরীক্ষা ভালো হোক কিংবা খারাপ, তাতে পরীক্ষা শেষের আনন্দের কোনো এফেক্ট পড়ে না। পরীক্ষা শেষ হতেই সবাই হই হুল্লোড় করা শুরু করে দিয়েছে। সবাই বেশ ফুরফুরে মেজাজে আছে। হল থেকে বের হয়ে স্যারদের সাথে দেখা করে নিল, কারণ 15 দিন তো স্যারদের সাথে কোনো যোগাযোগই থাকবে না। সবাই মিলে ঠিক করলো আইসক্রিম খেতে যাবে। পরীর আইসক্রিমের ওপর বিশেষ দুর্বলতা, যার কারণে এই ঠান্ডার মাঝেও পরীর বান্ধবীরা আইসক্রিম খেতে রাজি হলো। সবাই যে যার পছন্দের ফ্লেভার আইসক্রিম নিয়ে নিল। পরীর সব ফ্লেভারই ফেভারিট, তাই ওর চুজ করতে বেশ অস্বস্তি হচ্ছিল। দোকানের সামনে দাঁড়িয়ে এটা সেটা ভাবতে লাগলো। হঠাৎ করেই পরীর বান্ধবী সীমা বলল, আমার কথাতে পরীর সহ সবাই সড়কে তাকালো। বাইক দিয়ে যাচ্ছিল নীল, কারোর সাথে কথা বলার জন্য মাঝপথে বাইক থামিয়েছে। হাফসা বলল, একবারও ভাইয়ার বাইকে ওঠার কপাল হয়নি আমার, বজ্জাতের শেষ সীমানা। আমি উঠলে কি হয়? নীলকে দেখিয়ে পরীর বেশ রাগ হচ্ছে, তাই সামনে যে ফ্লেভার পেল সেই আইসক্রিম নিয়ে বিল পে করে চলে আসলো। আইসক্রিম গলে যাচ্ছে, কিন্তু পরীর খাওয়ার কোনো নামই নেই। হাফসা কাঁধে ঝাঁকুনি দিয়ে বলল, খাচ্ছিস না কেন? পরী কিছু না বলে আইসক্রিম খেতে লাগলো। আইসক্রিম শেষ করে হালকা কথা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। পরীক্ষা শেষ হয়েছে আজ প্রায় 15 দিন। হাসি মজা আড্ডা দিয়ে দিন কাটলেও আজ বেশ বাজে অনুভূতি হচ্ছে পরীর। কাল সে পরীক্ষার ফল প্রকাশ দেওয়ার পালা। রেজাল্টের কথা ভাবতেই গা রেডি করছে পড়ে। হাজার ভালো হোক পরীক্ষা, মনের ভেতরটাও কেমন পড়ছে। নানান রকমের ভয় জেগে বসেছে। পরী জানে ও ফার্স্ট হতে পারবে না, কিন্তু 5-এর মধ্যে তো থাকতে হবে, তাই না? এইসব ভাবতে ভাবতেই দিন গড়িয়ে সন্ধ্যা নেমে পড়ল। সেই সকালে ঘুম থেকে উঠে নাস্তা করেছে, এখনো আর কিছুই খাওয়া হয়নি। পরী বেডে হেলান দিয়ে কপালে হাত থেকে আঁচুয়া হয়ে আছে। দরজার কাছে কারো পায়ের আওয়াজ পেয়ে কপাল থেকে হাত সরিয়ে দিকে নিল। আম্মুকে দেখে পরী দীর্ঘশ্বাস ফেলল। প্লেটে খাবার নিয়ে এসেছেন মিসেস রাহেলা। পরী মুখ কোচকাতেই মিসেস রাহেলা চোখ রাঙানি দিলেন। পরী দমে গেল। মিসেস রাহেলা পরীকে নিজ হাতে খাইয়ে দিয়ে বললেন, পড়ি, চিন্তা করিস না মা, যেমন পরীক্ষা দিয়েছিস তেমনই ফল হবে।
পরের বার আরো ভালো করে পড়াশোনা করবি। এমন নয় তো যে চিন্তা করলেই মার্ক বেশি আসবে, তাই চিন্তা বাদ দিয়ে শুয়ে পড়। পরি মলিন হেসে সম্মতি জানালো। মিসেস রাহেলা ড্রিম লাইট জ্বালিয়ে দরজা হালকা করে ভিজিয়ে দিয়ে চলে গেলেন। আম্মুকে আশ্বস্ত করলেও পরির চোখে ঘুম নেই। চিন্তাতে মাথাটা ফেটে যাচ্ছে। সারা রাত এপাশ ওপাশ করেই কাটিয়ে দিল। সকাল সকাল ক্লান্ত শরীর নিয়ে উঠে দাঁড়ালো। সূর্য পরিপূর্ণভাবে পৃথিবীতে বিরাজ করতেই পরি ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিল। খেতে ইচ্ছে হচ্ছে না পরির, তবুও হালকা কিছু মুখে দিয়ে আল্লাহর নাম নিয়ে বাসা থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হলো। পরি হেঁটে চলছে ঠিকই, কিন্তু মনে হচ্ছে রাস্তা শেষই হচ্ছে না। বা এগুলো যেন দুপা পিছিয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর পরি স্কুলে পৌঁছলো। ক্লান্ত শরীর নিয়ে কোন রকমে অডিটোরিয়ামের দিকে পা বাড়ালো। দু চোখের রাজ্যের ক্লান্তি বিরাজ করছে। মনের ভেতর অজানা সব ভয় কাজ করছে। কি হয়। বেশ কিছুক্ষণ পর রেজাল্ট ঘোষণা করা হলো। পরি দ্বিতীয় হয়েছে। পরির কানে বোধ হয় শব্দটা পৌঁছায়নি। পরি ক্লান্ত দৃষ্টিতেই সামনের দিকেই তাকিয়ে আছে। সবার করতালিতে পরির ধ্যান ভাঙল। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কি হয়েছে। পরীকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে হাফসা বলল, যা মার্কশিটটা নিয়ে আয়। পরি কোনো মতে বেঞ্চ ঠেলে সামনের দিকে আগালো। যখন মার্কশিট হাতে দিয়ে হেড স্যার বললেন, কংগ্রেস পরি। তখন পরির মাথাতে বিষয়টা চড়াও করে উঠল। মার্কশিট খুলেই পরির চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে তৃতীয় হয়েছে, এটা যেন বিশ্বাসই হচ্ছে না। খুশিতে পরি বাকিং হয়ে গেছে। মানুষ শুধু অধিক সুখে নয়, খুশিতেও বাকিং হয়ে পড়ে। পরি তার বের হতেই বান্ধবীরা সবাই পাকড়াও করে ধরেছে পরিকে। তাদের সবার নাকি ট্রেড চাই। পরি মুখ গোমরা করে বুঝল, ইস রে, এত কষ্ট করেছি আমি, আর ট্রিটও আমি দিব? আফসা পরির কাঁধে হাত রেখে বলল, অবভিয়াসলি, এত সেন্ট্রিক হওয়ার কি আছে শোনা? পরি মুখ গোমরা করেই বলল, পকেট তো আমারই খালি হবে বাবু, তুমি বুঝবা কেমনে? আফসা মাথা চুলকোতে বলল, তো যাবেই, একটু প্যারা নিস না, চিল কর। পরি পাকা চোখে তাকিয়ে বলল, চিল তো তোমরা করবা, আর আমি করব পকেট খালি। সীমা পরির থতিতে হাত দিয়ে বলল। পরি আর কথা না পারিয়ে ফুচকার দোকানের দিকে পা বাড়া। সবাই মিলে হই হুল্লোড় করে ফুচকা খেল। তারপর সবাই এক গাদা চকলেট দিয়ে পরীকে কংগ্রেস জানালো। পরি সবাইকে জড়িয়ে বলল, তোমরা তো ভালো কেন শোনা? হাফসা বাঁকা হেসে বলল, তুমি যে আমাদের ময়না কো শোনা, তাই এত ভালো আমরা। সবাই ঠাট্টা রসিকতা করতে করতে বের হয়ে গেল। আর রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলো ওরা। হঠাৎ একটা বাইক জোর গতিতে পাশ কাটিয়ে থামলো। পরি পেছনে ফিরে তাকাতেই দেখলো নীল। এই ছেলেটাকে সরাসরি মাত্র দুবার দেখলেও 1000 বার ছবিতে দেখেছে। পরির রাগ উঠে গেল। এই ছেলেটা এত বাজে কেন? পরি নিজেকে সামলে নিয়ে সামনের দিকে আগাতে লাগলো। কিছু দূর যাওয়ার পরেই রিক্সা পেয়ে গেল। বাসায় পৌঁছে সবাইকে রেজাল্ট জানালে সবাই বেশ খুশি হয়। পরির আব্বু আফজাল হোসেন পরিকে বলেন, পরিমা, কি চাই তোর? সোজা সাপটা বলে তার ফোন নেই, তাই তার একটা ফোন চাই। কিছুদিন পরেই আফজাল হোসেন মেয়ের আবদার পূরণ করেন। এভাবেই পরের দিন কাটতে লাগে। সকাল সকাল স্কুলে যাওয়া, স্কুল থেকে ফিরে গোসল করে খাওয়া দাওয়া করা, আর তারপর বাসার পাশে চকটাতে ঘুরে বেড়ানো, আর রাতে পড়াশোনা কমপ্লিট করে ফোনে গেমস খেলা। শীতকাল হওয়ার দরুন চকে নেই কোনো ফসল। থেকে থেকে কয়েকটা জমিতেই সরিষা উৎপন্ন করা হচ্ছে। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা হয়, হলুদ সরিষা খ্যাতকে মনে হয় চলন্ত লাভা। এই চোখ চাঁদানো সৌন্দর্য দেখেই পরি পেরে ওঠা। এইভাবেই নানান ব্যস্ততা, আনন্দ হাসি কেটে যায় পরের দিন। কিছুদিনের মাঝেই পরীর এক্সাম শুরু হয়। পরে যেহেতু জিএসসি পরীক্ষার্থী, তাই প্রতি মাসেই টেস্ট নেওয়া হবে। প্রথম টেস্ট পরীর বেশ ভালোই হয়। একদিন পরি জানতে পারে তার বান্ধবীরা ফেসবুক থেকে অনেক পড়া কালেক্ট করে। তাই পরি বাসায় এসে তার আব্বুকে বলে যাতে ওর ফোনে একটা সিম কার্ড দেওয়া হয় আর নেট কানেকশন পেয়ে আনে। পরির আব্বু পরির কথা মতো সমস্ত ব্যবস্থা করে আনে। পরির সিম কার্ড হাতে পেয়ে চট জলদি ফেসবুক আইডি খুলে ফেলে। ফেসবুক আইডি ওপেন করতেই পরির মাথাতে ভূত চেপে বসে। এক গাদা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে তার কাছে, আর ও সেগুলো সব অ্যাকসেপ্ট করে নেয়। যেহেতু পরি প্রথম ফেসবুক ওপেন করেছে, তাই যে মেসেজ দিয়েছে তার মেসেজেরই রিপ্লাই দিত। আর পরের মেসেজ পড়তেও বেশ ভালোই লাগতো। এভাবেই কাটছিল পরির দিন। ফেসবুক প্রথম ওপেন করলে সবকিছুর প্রতি আগ্রহ থাকে অনেক বেশি।
নতুন জিনিসের প্রতি মানুষের আকর্ষণ একটু বেশি। পরিও তার ব্যতিক্রম নয়। একদিন হঠাৎ করে মনে পড়লো নীলের কথা। চট জলদি সার্চ করে ফেললো রাফসান আহমেদ নীল। ফোনের স্ক্রিনে বড় করে এসে পড়লো নীলের আইডি। পরে নীলের প্রোফাইলে গিয়ে পুরো প্রোফাইলের সমস্ত ছবি দেখে নিল। একটা ছবি বাদ যায়নি দেখা, ছেলেটা বজ্জাত হলেও দেখতে ভালো। তারপর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়ে কিছুক্ষণ ফোন স্ক্রোল করে ঘুমিয়ে পড়ল। সকালবেলা মিসেস রাহেলার কর্কশ গলার স্বরে ঘুম ভাঙলো পুরি। পুরি বিরক্তি ঠেলে উঠে দাঁড়ালো, তারপর বলল, আমার এখন কয়টা বাজে? এত সকাল সকাল ডাকছো কেন? মিসেস রাহেলা কোমরে হাত গুজে বললেন, আপনি তো আজকাল আগের থেকেও ঢিলা হয়ে গেছেন, আলসেমি ছেড়ে তাড়াতাড়ি ওঠেন। পুরি কিছুক্ষণ তার আম্মুর দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল। উঠছি তো আম্মু। পুরীর মা বললেন, না, আজ আর শুনছি না। রোজ নিজে লেট করে আমাকে দোষ দিস, আজকে তোকে উঠিয়েই ছাড়বো। পুরি বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো, তারপর ধীর কণ্ঠে বলল, আম্মু এখন তো উঠে পড়েছি, এবার তুমি যাও। আর হ্যাঁ, আমি তোমার ডিম ভাজি দিয়ে রুটি খেতে পারবো না, আমার জন্য প্লিজ আজ আলু পরোটা করে দাও প্লিজ আম্মু প্লিজ। পুরীর মা প্রথমে বিরক্ত হলে পুরীর এমন বাচ্চাদের মতো আবদার ফেলতে পারলেন না, এসে চলে গেলেন। পুরীর মা চলে যেতে পুরী হাঁপ ছেড়ে বাঁচল। বালিশের সাইড থেকে ফোনটা বের করে সোজা ফেসবুকে চলে গেল। প্রথমেই নীলের আইডি চেক করলো, কিন্তু না, নীল তার রিকোয়েস্ট এখনো অ্যাকসেপ্ট করেনি। এতে পুরীর বেশ রাগ হলো। হাজারটা মেয়ের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারে, আর আজকে উঠতেই পারলো না। পুরীর বেশ বিরক্তি লাগছে, ইচ্ছে তো করছে ফোনটাই ভেঙে ফেলতে, কিন্তু সেটা করা যাবে না, কারণ এই ফোন ভাঙলে তারা আর দ্বিতীয়বার ফোন কিনে দিবে না। তাই পুরি ফোনটাই সুইচ অফ করে দিল। ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে পা বাড়াচ্ছিল, কিন্তু সূর্যের কমল স্পর্শে থেমে গেল। পুরি, কি সুন্দর বাইরে, কি সুন্দর বাইরেটা। থেকে থেকে কুকুরের ডাকও শুনে যাচ্ছে, তার মানে কি শীত পেরিয়ে বসন্ত পৃথিবীতে আগমন করেছে? হ্যাঁ, গরম লাগছে বেশ। আজকাল বসন্তকালেও এত গরম পড়ে, যা ভাবার বাইরে। পুরীর সমস্ত ভাবনাকে ফোড়ন কাটলো পুরীর মায়ের কণ্ঠস্বর। পড়ি, আই পড়ি, তাড়াতাড়ি আয়, আলু পরোটা তো কখন হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাবে তো। পুরী তার ভাবনাকে ছেড়ে জবাব দিল, আসছি আম্মু। পুরী তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিং এ গেল। চেয়ার ঠেলে বসতে বসতে বলল, আম্মু তাড়াতাড়ি দাও, ঠান্ডা হলে ভালো লাগবে না। মিসেস রাহেলা খাবার দিতে দিতে বললেন, এতক্ষণ ধরে বসে আছি আর এখন এসে মহারানীর তাড়া লেগে গেছে। পুরী এক টুকরো পরোটা মুখে দিয়ে বলল, আম্মু তুমি বুঝবে না, আলু পরোটা মানে এক অদ্ভুত ভালোবাসা, আর পরোটাটা খুব মজা হয়েছে। পুরীর মা মেয়ের কথাতে মৃদু হাসলেন, তারপর আবার কাজে মনোযোগ দিলেন। পুরী খাওয়া শেষ করে মিসেস রাহেলাকে পেছন থেকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলল, থ্যাঙ্কস আম্মু। মিসেস রাহেলা এক হাতে মেয়েকে জড়িয়ে বললেন, হয়েছে হয়েছে, এবার চলুন, আপনার রেডি হতে হবে। পুরী মাকে ছেড়ে দৌড়ে রুমে চলে আসে। রেডি হতে লাগতো, কিন্তু কিছুতেই ক্রস ওনার ঠিকঠাক লাগাতে পারছে না। পুরী ওর মাকে ডাকাডাকি শুরু করে দিল, আম্মু, ও আম্মু একটু আসো না, দেখো না লাগাতে পারছি না তো। পুরীর মা হন্তদন্ত হয়ে আসলেন। ক্রস ওনা ঠিক করতে করতে বললেন, এত বড় হয়ে গেলি এখনো ক্রস ওড়না লাগাতে পারিস না? তোকে নিয়ে আর পারি না, এই সময় আমার কত কাজ, আর তোকে রোজ এটা ওটা ঠিক করে দিতে হয়। পুরী একটু ভাব নিয়ে বলল, আমি এখনো বাচ্চা, বুঝেছো? পারলে আমাকে একটু ফিটার খাওয়ায়ো। মিসেস রাহেলা মেয়ের কথাতে হাসতে হাসতে বললেন, ফাজিল মেয়ে, যখন তখন ফাজলামি করতে ব্যস্ত, এখন তাড়াতাড়ি যা, রেডি হলেও আমার সাথেই রাগারাগি করবি। পুরী কাঁধে ব্যাগ ঝুলিয়ে চলে গেল। স্কুলে গিয়ে ক্লাসরুমের দরজার কাছে সবাই দাঁড়িয়ে আছে। ক্লাসরুম খুলে দিলেই কি কার আগে রুমে ঢুকবে। প্রতিদিন ফার্স্ট বেঞ্চে বসা পরীর অভ্যাস, ব্যাঘাত ঘটলেই যখন তখন যার তার উপর রেগে ফেটে পড়ে। ক্লাসরুমে ঢুকতেই হাফসা পেছন থেকে জড়িয়ে ধরল। পরী ভ্রু কুঁচকে বলল, এই তুই কখন এলি? হাফসা বেঞ্চে ব্যাগ রাখতে রাখতে বলল, পেছন পেছন। পরী আর হাফসা দুজন স্কুল গ্রাউন্ডে চক্কর কাটতে লাগলো। এগুলো ওদের রোজকার অভ্যাস। কিছুক্ষণ ঘুরে দুজনেই জুতো খুলে শহীদ মিনারে উঠে বসল। পরী হাফসার কাঁধে মাথা রেখে বলল, বুঝছিস, ফেসবুক আইডি ওপেন করেছি, তোর ভাইকে রিকোয়েস্ট দিয়েছি, একবার একসেপ্ট করুক না, তারপর সব ডিটেলসে বের করব। দেখে নিস ভাই, সারা দেশের এক পিস, নাম্বার 1 বিজাত। হাফসা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আমার ভাই অতটাও খারাপ না। আচ্ছা, সবকিছু কিন্তু আমাকে জানাবি।
পরি মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। বিকেলে আফজাল হোসেন হন্তদন্ত হয়ে বাসায় ফিরলেন। মাত্রই ঢাকার বাসা থেকে ফিরলেন উনি। বাসার কাজ চলছে, তাই এই সময় তাকে ব্যস্ততার মাঝে যাচ্ছে। আফজাল হোসেন ঘরে ঢুকেই ফ্যানের নিচে বসে পড়লেন। আজকাল যা গরম পড়েছে, তার উপর ঢাকার শহরের লং জার্নি। মিসেস রাহেলা এক গ্লাস পানি হাতেই করে রুমে ঢুকলেন। আফজাল হোসেন ঢকঢক করে পানি খেয়ে নিলেন। বড্ড গরম, ওনার মনে হচ্ছে প্রাণ যায় না আসে। মিসেস রাহেলা স্বামীর পাশে বসতে বসতে বললেন, গোসল করে এসো, ভালো লাগবে। আফজাল হোসেন বললেন, হ্যাঁ, একটু পর, আগে ঠান্ডা হয়ে নেই, ঘামে শরীর চুপচুপ। মিসেস রাহেলার সাথে টুকটাক কিছু কথা বললেন। এর মাঝেই পড়ে আসলো। ঘামে একেবারে শেষ অবস্থা। সে কখন স্কুলে গিয়েছে, সারাদিন পর এখন বাসা ফিরল। তার উপর আজকাল স্কুলে বেশ লোডশেডিং হয়। এতগুলো ছেলে মেয়ে একটা ক্লাসে থাকে, নিঃশ্বাসও ভারী হয়েছে। পরি কাঁধ থেকে ব্যাগ নামিয়ে বাবার পাশে বসলো। শরীরটা একটু ঠান্ডা হলে বলল, আপু কখন এসেছো? একটু আগেই এসেছি মা। সারাদিন বেশ ধকল গেছে তাই না রে? এই কোন কাক ভরে উঠে স্কুলে যাস, একটু রেস্ট নিয়ে গোসল করতে যা। পরি সম্মতি জানালো। তারপর বাবা মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে নিজের রুমের দিকে পা বাড়ালো। পরি রুমে যেতেই আফজাল হোসেন বললেন, বুঝলে, মেয়েটা তো বড় হচ্ছে, বছর কয়েক পর বিয়েও দিতে হবে। তাই ভাবছি গ্রামে আমাদের বাড়িটা ঠিক করি। হাজার হোক নিজের গ্রাম থেকেই তো মেয়ের দিব, তাই না? মিসেস রাহেলা অসম্মতি জানালেন। আফজাল হোসেন কিছুক্ষণ বসে থেকে বললেন, ও ভালো কথা। বড় আপা বলেছিলেন প্রান্তের সাথে যদি পরীর বিয়ে হয়। মিসেস রাহেলা ভ্রু কুঁচকে বললেন, তুমি কি বলেছো? সেটাই তো। আর এখন আমরা এইসব নিয়ে ভাবতে বা বলতে কোনোটাই চাই না। আমাদের মেয়ে ডাক্তার হবে, এটা তো ওর স্বপ্ন। পরি ফ্রেশ হয়ে এসে একটু ছাদে ঘুরতে গেল। কিছুক্ষণ ছাদের চারপাশটাতে ঘোরাঘুরি করতেই পেছন থেকে নিশা ভো করে উঠল। পরি চমকে গিয়ে পেছনে তাকালো। পরি নিশাকে দেখে বলল, থাপ্পড় দেবো ফাজিল মেয়ে, আর একটু হলেই তো জানটা বের হয়ে যেত। নিশা কোমরে হাত গুঁজে বলল, ভয় দেখানোর জন্যই তো করেছি। আর তুমি থাপ্পড় দিয়ে দেখো, তোমার সব চুল ছিঁড়ে ফেলবো। পরি মুখ কুঁচকে বলল, ফাজিল মাইয়া চকলেট এনেছি, ভাবলাম রাতে দিব, কিন্তু না, আমি আর কাউকে চকলেট দিবই না। নিশা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আপু কও না, এমন করো কেন? আর কখনো তোমার পেছনে লাগবো না। পরি ভেংচি কেটে বলল, না দিব না। নিশা কাঁদো কাঁদো হয়ে পরীকে জড়িয়ে বলল, দাও না আপু, তুমি না আমার ভালো আপু। নিশার এমন কাণ্ডে পরি মুখ চেপে হাসছে। কিছুক্ষণ পর বলল, দিব, ছাড়। নিশা খুশি হয়ে পরীকে চুমু দিয়ে দিল। পরি হাসতে লাগলো। তারপর বলল, তোর সাথেটা কোথায়? নিশা বলল, আমান তো চকে ঘুরতে গেছে। পরি নিচে নামতে নামতে বলল, যা, ওরে ডেকে নিয়ে আয়। নিশা দৌড়ে চকের দিকে গেল। পরি মৃদু হাসতে লাগলো। দুদিকে যমজ কিনা পরির দিকে 5 বছরের ছোট নিশা আর আমার নিশার কয়েক মিনিটের বড়, কিন্তু আমার আর নিশাকে দেখে মনে হয় ওরা দুজন 2 বছরের ছোট বড়। বড্ড ফাজিল দুটোতে। তবে দিন শেষে ওকে খুব ভালোবাসে। যদিও আমানের সাথে পরির সাপে নেউলের সম্পর্কই বটে। তবে ওই যে ভাই বোনদের অভ্যাস, হাজার ঝগড়ার পরেও একটু পরেই পেরেক লাগাতে আসে। পরি এইসব ভাবতে ভাবতে আত্মনে হাসতে লাগলো। রাত প্রায় 11টা বাজে। পরি এখনো পড়াশোনাতে ব্যস্ত। কালকে ক্লাস এক্সাম আছে কিনা পরি মন দিয়ে অঙ্ক করছিল। মায়ের ডাকে ধ্যান ভাঙলো তার। মাকে দেখে পরির নাচ মুখ কুঁচকে গেল, কারণ মিসেস রাহেলার হাতের মধ্যে থাকা গ্লাসটা পরিপূর্ণ দুধ দিয়ে। পরির মায়ের ভাষ্য মতে ছোটবেলায় নাকি পরি দুধ খুব পছন্দ করত, কিন্তু এখন তো পরির খুব বাজে লাগে। তাহলে কি পরির মা পরীকে দুধ খাওয়ানোর জন্য বানিয়ে গল্প বলে? কি জানি, পরির তো দুধের নামে অ্যালার্জি। পরীকে নাক মুখ কুচকে থাকতে দেখে মিসেস রাহেলা বললেন, পরি, এই মুহূর্তে এটা শেষ করবি, কোনো বারণ শুনবো না আমি। পরি ইনোসেন্ট ফেস নিয়ে বলল, আমু তুমি তো জানো এটা আমি একদমই পছন্দ করি না। দুধের গন্ধে আমার শরীর ঘিনঘিন করে, আর তাছাড়া দুধ খেলে আমি আরো মোটু হয়ে যাব। পরির এত শত ঝুঁকি মিসেস রাহেলাকে এক চুলো হারাতে পারলো না। মিসেস রাহেলা মেয়ের থুতনি ধরে মুখে দুধের গ্লাসটা দিলেন। পরি এক হাত দিয়ে নাক চেপে কোনো মতে দুধটা খেলো। খাওয়া শেষ হতে দেরি পরির পানি খাওয়াতে দেরি হলো না। এক নিমিষে 1 গ্লাস পানি ঢক ঢক করে সাবার করে দিল।
পরীর কাণ্ডে মিসেস রাহেলা বিরক্ত হলেন। যুক্তিমাখা কণ্ঠস্বর দিয়ে বললেন, হলো কি পরি, এইভাবে কেউ পানি খায়? যদি বিষম লেগে যেত তখন তো আরেক বিপদ হতো। পরী হাঁপাতে হাঁপাতে বলল, হলে হতো, কিন্তু মুখের এই দুধের গন্ধ তার থেকেও বিপজ্জনক। আর তুমি তো শুনতেই না, রোজ 1 গ্লাস দুধ না গেলালে তোমার তো রাতে ঘুম হয় না। মীর কথাতে মিসেস রাহেলা ভ্যাবাচাকা খেয়ে গেলেন। মেয়েটা হয়েছে ফাজিল আর নাম্বার 1 বাচাল, আর এর সাথে কথায় পারা তো বড্ড মুশকিল। মিসেস রাহেলা হালকা এসে চলে গেলেন। মিসেস রাহেলা চলে যেতেই পরী বই খুলে পড়তে বসলো, কিন্তু এখন এই বইয়ের পাতায় লেগে থাকা অক্ষরগুলোকে পরীর কাছে বিশ্বের মতো লাগছে। একটু ইচ্ছে করছে না। পরী বই রেখে বেডে আধশোয়া হয়ে ভাবতে লাগলো কি করা যায় এখন। হঠাৎই পরীর মাথাতে খেলে গেল ফোনের কথা। পরী বেডের সাইড থেকে ফোনটা বের করে ওপেন করলো, কিন্তু এই কি, ফোন অন হচ্ছে না কেন? পরীর নাক কুচকে নিল। হঠাৎ করেই মনে পড়লো সকালের কথা। সকালে রেগে যে ফোনটা সুইচ অফ করে ফেলেছিল। পরী ফোনটা ওপেন করে নেট অন করতেই বেশ অনেকগুলো নোটিফিকেশন এলো। পরী কোনো কিছু না ভেবে সোজা ফেসবুকে চলে গেল। ফেসবুকে যেতেই নোটিফিকেশন গিয়ে দেখলো ইংরেজি অক্ষরে বড় বড় করে লেখা, রাফসান আহমেদ অ্যাকসেপ্টেড ইউর রিকোয়েস্ট। পরীর চোখ রসগোল্লা হয়ে গেল। বেটা গালি না খাইলে কাজ করে না দেখছি। সকালবেলা আচ্ছা করে গালি দিছি, তাই এখন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। বজ্জাতের শেষ সীমানা। পরী বাকি নোটিফিকেশন গুলো চেক করে তারপর ভাবলো নীলকে মেসেজ দিবে কিনা। বেশ কিছুক্ষণ দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে অবশেষে সিদ্ধান্ত নিল মেসেজ দিবে সে। চট জলদি হ্যালো লিখে মেসেজ পাঠিয়ে দিল। মেসেজ সেন্ড করার পর দেখলো নীলের আইডির সাইডে লেখা অনলাইন 5 minutes ago। পরীর মেসেজটা গেল চলে। বেটা আরেকটু আগে দিতি অনলাইন থেকে, তাহলে তো আমি তোরে মেসেজ দিয়ে দিতাম। গরু ছাগলের পেছনে বসছি আমি, বিজার। এমন হাজারো রকমের গালি মেরে পরী অফলাইন হয়ে গেল। বেশ কিছুক্ষণ বেডে এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে গেল। আই পরি শোন। ঋতুর ডাকে পেছনে ফিরে তাকালো পরী। মেয়েটাকে বড্ড অস্বস্তি লাগে ওর। যখন তখন ঝগড়া করার জন্য ও পেতে থাকে। পরী ভ্রু কুঁচকে ঋতুকে বলল, কি হয়েছে? ঋতু চোখ নাচিয়ে বলল, শুনলাম আজকাল নাকি শ্রাবণদের সাথে বেশ মাখামাখি করছিস। ঋতুর কথাতে পরীর ভ্রু আপনা আপনি কুঁচকে গেল। পরী ধীর কণ্ঠে বলল, মাখামাখি বলতে? ঋতু মুখ বাঁকিয়ে বলল, কেন বুঝিস না মাখামাখি কাকে বলে? দেখ ঋতু, তোর মতো যখন তখন ঝগড়া করার মতো মুড আমার নেই। আর হ্যাঁ, শ্রাবণরা আমার ক্লাসমেট, ওদের সাথে বন্ধুত্ব থাকাটা স্বাভাবিক। এতে তুই মাখামাখির কি দেখলি? তোর সাথে বাজে কথা বলার মতো ফালতু ইউজলেস সময় আমার কাছে নেই। তুই তোর লো ক্লাসের ধারণা নিয়ে থাক, আমি গেলাম। পরী দীর্ঘশ্বাস ফেলে বলল। পরীর কথাতে ঋতু চুপকে গেল। খুব রাগ হচ্ছে ওর। কিছুতেই এই মেয়ের সাথে পেরে ওঠে না ও। কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থেকে রাগে গজগজ করতে করতে বাসার দিকে রওনা হলো ঋতু। আজকে হাফসা স্কুলে আসেনি, কে জানে কি হয়েছে। বাসায় গিয়ে ফোন লাগাতে হবে। পরী বাসায় গিয়ে রোজকার মতো সমস্ত কিছু সেরে ফোন হাতে বেরিয়ে শুয়ে পড়ল। তাকে ফোন লাগাতেই ওপাশ থেকে একজন ফোন ধরল। শুনেই পরী ঢোক গিলল। পরী সালাম জানিয়ে বলল, হাফসা আছে উপাস থেকে। তুমি কে? পরী কোনো মতে নিজেকে সামলে বলল, আমি হাফসার বান্ধবী। আপনি? ও, আমি নীল। ওয়েট করো, আমি হাফসাকে ডেকে দিচ্ছি। নীল নামটা শুনেই পরীর রাগ উঠে গেল, কিন্তু কথা বলার সময়ও কাঁপছিল। এমনিতেই তো কখনো কাঁপে না, আজ কেন এমন হলো? নীল বলল, হ্যাঁ শোনো, হাফসা বাসাতে নেই, আসলে কল ব্যাক করতে বলবো। বলেই ফোন কেটে দিল। নীলের সাথে কথা বলতে যেন পরীর দম যায় আর আসে। পরী ফোনটা পেটে রেখে উপর হয়ে শুয়ে রইল। রাতে পড়া কমপ্লিট করে ফেসবুক ওপেন করলো। পরে দেখলো নীল রিপ্লাই দিয়েছে। নীল অনলাইনে থাকাতে পরী মেসেজ দিল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ। কি করছেন? এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ফোনে লেগে পড়েছি। আপনি? সেইনি। তা আপনার জিএফ রূপা কেমন আছে? জিএফ আর রূপা? বুঝলাম না। জিএফ এর নাম চিনতে পারছেন না? এক্স বলে। সরি, রূপা তো আমার জিএফ বা এক্স নয়। আচ্ছা, তাহলে কি? জাস্ট ফ্রেন্ড। কিন্তু আপনি কে? আমাকে চিনতে পারছো না তুমি? না বললে চিনবো কি করে? আমি তো রূপা। ও, তা এতদিন পর হঠাৎ? এমনি ভাবলাম তোমার সাথে একটু কথা বলা যাক। সেই যে কলেজে পিছু নিয়েছিলে, তারপরে তো আর দেখাই হলো না। আমি তোমার পিছু নেইনি তো। আমরা তো কলেজের পাশে ছাত্র সংগঠনে গিয়েছিলাম। হ্যাঁ, আসার সময় তোমায় কলেজের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। ও আচ্ছা,
আমি তো ভাবলাম কিছুই নিয়েছিলে। তা তোমার জিএফ নেই এখন? নেই। কেন, হতে চাচ্ছ নাকি? মোটেও না। আচ্ছা, এখন ঘুমাবো। বাই। ওকে বাই, গুড নাইট। নীল লাস্ট মেসেজ সিন করার আগেই অফলাইন হয়ে গেল। পরিও অফলাইন হয়ে ভাবতে লাগলো। রূপা আপু তো বলল নীল ভাইয়া নাকি ওনার পেছনে ঘুরে, কিন্তু ভাব দেখে তো উল্টো মনে হচ্ছে। এইসব ভাবতে ভাবতে পরি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। সকালবেলা সূর্যের কোমল রশ্মি চোখে পড়তেই পরির ঘুম হালকা হয়ে গেল। ঘুম ঘুম চোখে দেয়াল ঘড়িটির দিকে তাকিয়ে দেখলো 7টা বেজে গেছে। পরির তো মাথা নষ্ট হওয়ার উপক্রম। এখন সে প্রাইভেটে যাবে কি করে? পরি বেড থেকে লাফ দিয়ে উঠে হন্ততন্ত হয়ে রান্নাঘরে গেল। মাকে রান্না করতে দেখে পরির মাথাটা রাগে কটমট করে উঠল। পরির রাগে চড়ে বলল, আম্মু তুমি আমাকে ডাক দাওনি কেন? কয়টা বেজে গেছে? এখন আমি প্রাইভেটে যাব কি করে? পরির কথাতে মিসেস রাহেলা ভ্যাবাচেকা খেয়ে গেলেন। কি বলছি কি মেয়ে? পরির দিকে কিছুক্ষণ ভ্রুকুচকি থেকে আবার রান্নাতে মনোযোগ দিলেন। মায়ের কাছে গুরুত্ব না পেয়ে পরির ইচ্ছে করছে নিজের চুল নিজেই ছিঁড়তে। পরি রান্নাঘর থেকে গটগট করে বের হয়ে ড্রয়িং রুমে চলে আসলো। ড্রয়িং রুমে বসে তার বাবার টিভিতে সংলাপ দেখছিলেন। পরি হা হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আপু তুমি তোমার অফিসে যাওনি? আফজাল হোসেন বললেন। আজ কি করতে যাব অফিসে? পরি চোখ ছোট ছোট করে বলল, অফিসে তুমি যা করতে চাও তাই করতে যাবে, এতে না যাওয়ার সাথে কি সম্পর্ক? আফজাল হোসেন মেয়েকে বললেন। টিভির দিকে তাকা। পরি কিছু না ভেবেই টিভির দিকে তাকালো। টিভিতে তাকিয়ে ভ্যাবাচেকা খেল। পরি বোকা হাসি দিয়ে বলল, আসলে বার মনে ছিল না। পরি তাড়াতাড়ি ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। আর আফজাল হোসেন মেয়ের কাণ্ডে হাসতে লাগলেন। আজকাল তার মেয়ে শুক্রবারটাও ভুলে যাচ্ছে। পরি ছাদে দাঁড়িয়ে খোদা আকাশকে উপভোগ করছিল। তখনই আমান এসে বলল, আপু তোমাকে নানা ভাই আর নানু ডাকছে। পরি ভাবলে হীন ভাবে বলল, কেন, কি হয়েছে? আমান বাঁকা চোখে তাকিয়ে বলল, আমি কি করে জানাবো? কিছুক্ষণ আমানের দিকে তাকিয়ে থেকে বলল, যা আসছি। আমান গেল না, উল্টো পরির সাথেই দাঁড়িয়ে থাকলো। পরি ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে, এমন করছিস কেন? আমান মেয়েকে হাসি দিয়ে বলল, আপু একটা কথা বলবো? সন্ধ্যান চোখে তাকিয়ে বলল, তুই কোন দিন থেকে আমার কাছে কথা বলার জন্য অনুমতি চেয়েছিস? আমার তো মনে পড়ছে না। শরীর খারাপ আছে তো? জ্বর হলো না তো আবার? আমান হেসে বলল, আসলে আপু 100 টাকা দাও না, আমি আইসক্রিম খাবো। মুখ কুঁচকে বলল, আব্বুর কাছ থেকে 100 টাকা নিয়েছি। পরি চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আর 100 টাকা দিয়ে কি হবে? আমার তো জানা নেই ক্লাস 3 এ পড়ুয়া ছেলের একদিনে 100 টাকা লাগে, তাও আইসক্রিম খাওয়ার জন্য। আমান এক নিঃশ্বাসে বলল, আসলে আমি আম্মুর প্রিয় ফ্লাওয়ার ওয়াশটা ভেঙে ফেলেছি। আমার কাছে 500 টাকা আছে, আরো টাকা লাগবে। আম্মু জানলে একটা মারও মাটিতে পড়বে না। পরি কিছুক্ষণ আমানের দিকে ঠায় তাকিয়ে থাকলো। তারপর হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। পরিকে হাসতে দেখিয়ে আমান গোমরা মুখ করে বলল, হাসছো কেন? এখন দিবা কিনা বলো। পরি কোনো মতে হাসি থামিয়ে বলল, আমি পুরো ফ্লাওয়ার ওয়াশটাই এনে দিব। আমান খুশি হয়ে বলল, সত্যি? পরি বাঁকা হেসে বলল, সত্যি। কিন্তু আমাদের খুশি উবে গেল। আমান বলল, কিন্তু কি? পরি কোমরে হাত দিয়ে বলল, কিন্তু রাতে তোকে মেয়ে সেজে ডান্স করতে হবে, রাজি? আমাদের চোখ বেরিয়ে আসার উপক্রম। আমান বলল, না না, আমি পারবো না। পরি আফসোসে সুরে বলল, আচ্ছা তাহলে কোনো হেল্প করতে পারবো না। আমান পরির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমি রাজি। কথায় আছে না, হাতি ফাঁদে পড়লে পিঁপড়া লাথি মারে, আমার অবস্থা হয়েছে তেমন। পরি হাসতে হাসতে বলল, নিজেকে হাতি বলছিস? আমান মুখ বাঁকিয়ে বলল, মোটেও না। পরি হাসতে হাসতে বলল, আচ্ছা নিচে চল। তারপর দুজনেই নিচে চলে গেল। বিকেলে পরি চকের মাঝখান দিয়ে যাওয়া মাটির রাস্তাতে হাঁটতে বের হলো। পরিবেশটা বেশ সুন্দর, চারপাশে ধানের গন্ধে মম করছে। পরি এই সকল অনুভূতির সাথে পরিচিত হলেও এক একটা দিনকে এক এক রকম ভাবে অনুভব করে। পরি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলো। সন্ধ্যা প্রায় ছুঁচু। পশ্চিম আকাশে সূর্যের লাল আভার কারণে রঙিন রূপ ধারণ করেছে। বেশ লাগছে দেখতে। পরির ইচ্ছে করছে পাখি হয়ে ডানা মেলে উড়ে বেড়াতে, কিন্তু সব ইচ্ছে পূরণ হয় না। মসজিদ থেকে সন্ধ্যার আজান পড়তেই পরি মাথায় ওড়না টেনে নিল। গ্রামের মেয়েরা আর যাই হোক না কেন, আজান পড়লে মাথায় ঘুমটা দিতে ভোলে না। আজান শেষ হওয়ার পূর্বেই বাসায় ফিরে আসলো। বাসায় এসে ওযু করে নামাজ পড়ে নিল। পরি
5 ওয়াক্ত নামাজ না পড়লেও মাগরিবের নামাজ মিস করে না। সন্ধ্যা পেরিয়ে প্রকৃতিতে খানিকটা অন্ধকার ছেয়ে গেছে। পরি বারান্দায় গিয়ে কিছুক্ষণ আকাশের দিকে চেয়ে রইল। কিছুক্ষণের মাঝেই পুরো আকাশ গভীর অন্ধকারে তলিয়ে গেল। পরি ভেবে পায় না কিভাবে রাত হয়ে গেল। প্রকৃতি বড়ই রহস্যময়, তাকে বোঝা দেয়। পরি রুমে গিয়ে বেডে আধশোয়া হয়ে ফোন ওপেন করলো। ফেসবুকে যেতেই দেখলো নীল প্রোফাইল চেঞ্জ করেছে। একটা লাভ রিয়েক্ট দিয়ে কমেন্ট করলো, তারপর একটা মেসেজ দিল। নীল অনলাইনে নেই দেখে পরি কিছুক্ষণ ফোন স্ক্রোল করে পড়তে বসলো। পরি আজ সকালেই জানতে পারলো তার আম্মুর চাচাতো ভাইয়ের ছেলের বিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।